আসসালামু আলাইকুম সকলকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আমাদের আজকের কোর্সের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। সো তোমরা আমাকে জানাও আমার অডিও ভিডিও সবকিছু স্ক্রিন টিন ক্লিয়ার আছে কিনা, আর তোমরা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। কি অবস্থা তোমাদের? আজকে আমাদের লাস্ট ক্লাস, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। কি অবস্থা তোমাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সব ক্লিয়ার। হ্যাঁ, কমেন্ট টমেন্ট আসছে ফোনে, হ্যাঁ আসছে সব ঠিক আছে। তো তাহলে শুরু করে দিব, কি বলো? শুরু করে দিই তাহলে, ঠিক আছে? হ্যাঁ, কিরণ খান ভাই এসে পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, কি ব্যাপার? মাউসের দিকে কেন? পরে হুট করে চাপ লেগে অফ হয়ে যাবে, তখন আবার আরেক কাহিনী হবে। মাউসটা সরাই রাখি হালকা করে। আচ্ছা, সো আমাদের আজকের ক্লাস, আমাদের সর্বশেষ ক্লাস। এই ক্লাসটা হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের, মানে বলতে গেলে যে টপিকটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তায় থাকি, যে টপিকটা নিয়ে আমরা কিভাবে আনসার করবো বা এই টপিকটা কিভাবে প্রিপারেশন নিব, আমরা সেটা বুঝতে পারি না। সেই টপিকটা নিয়ে হচ্ছে আজকে কথাবার্তা। এই টপিকটার নাম হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। ঠিক আছে, এই টপিকটার নামই হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। মোটামুটি এই টপিক নিয়ে সবাই কম বেশি প্যারা খাইছে, এখনো খায়, এবং যে একটা টপিক আগামীতেও খাবে, যে অবস্থা বুঝতেছি। তো সিনোনিম এবং অ্যান্টোনিম এই জিনিসটা হচ্ছে যে একটা জিনিসের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, এটাই জানতে চায়। 2022 সালে করতে থাকে তারা ডিরেক্ট ওয়ার্ড দিয়ে দিত এবং ওয়ার্ডের ব্র্যাকেটে লিখে দিত, হয় সিনোনিম চাবে না হয় অ্যান্টোনিম চাবে। বাট এখন করে কি, একটা প্যাসেজ তারা দিয়ে দেয় এবং সেই প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে পরে নিচে ওয়ার্ডগুলো লিস্ট করে দেয় যে কোন ওয়ার্ডের সিনোনিম চাচ্ছে এবং কোন ওয়ার্ডের অ্যান্টোনিম চাচ্ছে। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে ভাইয়া, আমি সিনোনিম অ্যান্টোনিম পড়বো কোত্থেকে? আমি যে সিনোনিম অ্যান্টোনিম প্রিপারেশন নিব, এটার সিলেবাসটা কি? এটার তো কোনো সিলেবাস নাই। সো আমার জন্য এটা পড়ার স্টাডি প্যাটার্নটা কেমন হবে, ঠিক আছে, এই ব্যাপারে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এই ব্যাপারে যদি আমি একটু বলি, সো আমি সিনোনিম অ্যান্টোনিম শুরু করার আগে এজন্য এই প্রাথমিক কিছু কথাবার্তা বলেন। যে প্রথম কথা হচ্ছে ট্রিক্স, যে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করার জন্য আমি ট্রিক্স কি ইউজ করতে পারি। ঠিক আছে, এই ট্রিকগুলো নট অনলি ফর একাডেমিক বাট অলসো ফর অ্যাডমিশন। ঠিক আছে, এই ট্রিকগুলা একাডেমিকের জন্য যেমন হেল্পফুল, অ্যাডমিশনে গিয়েও হেল্প করবে। ঠিক আছে, কারণ সিনোনিম অ্যান্টোনিম এমন একটা টপিক, এই টপিক একাডেমিকেও লাগে অ্যাডমিশনেও লাগে। এমন কোন অ্যাডমিশন টেস্ট এখন পর্যন্ত হয় নাই মানে যেখানে ইংলিশ আসে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আসে না। একদম আমাদের ভার্সিটি লেভেলের পরীক্ষা থেকে শুরু করে জব কোশ্চেন বিসিএস পর্যন্ত যেখানে ইংলিশ পোর্শনটা আছে কোশ্চেন করার, সেখানেই ইংলিশ থেকে সিনোনিম অ্যান্টোনিম আসে। ঠিক আছে, যেখানে ইংলিশ সেখানে সিনোনিম অ্যান্টোনিম। তো মুখস্থ করার ট্রিক্সটা কি হবে বা কিভাবে মুখস্থ করলে ভালো মনে রাখতে পারবো? একটা হচ্ছে ইউজ ইমেজেস টু ভিজুয়ালাইজ দ্য মিনিং। ঠিক আছে, আমরা যখন মানে এমবিবিএস আমরা যখন অ্যানাটমি পড়ি, আমরা কিন্তু একটা ইমেজ ভিজুয়ালাইজ করে পড়ি, যে একটা জায়গা হাড্ডির মধ্যে এই মাসল ওই মাসল কেমনে কি যুক্ত হয়েছে, মানে পড়তে গেলে মনে হয় যে মানে শরীর শরীর জায়গা থাকবে, খালি ব্রেনটা টুপ করে খুলে পড়ে যাবে, মাঝে মধ্যে এমন মনে হয়। সো ওই রকম অবস্থায় যখন আমরা করি যাতে ব্রেনটা টুপ করে খুলে না পড়ে, সেজন্য আমরা বিভিন্ন ছবি বা বিভিন্ন ভিজুয়ালাইজেশন, বিভিন্ন ইমেজেস বা বিভিন্ন অ্যানাটমির যে অ্যাপগুলো থাকে সেই অ্যাটলাস অ্যাপগুলো দেখে দেখে আমরা জিনিসটা ভিজুয়ালাইজ করে যাচ্ছি। যখন যখন আমরা দেখি জিনিসটাকে অ্যাকচুয়ালি মানে জিনিসটা দেখতে কেমন, এটা যখন বুঝতে পারি তখন মুখস্থ করাটা সহজ হয়ে যায়। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তুমি যে জিনিসটার অর্থ শিখতেছো, তুমি যদি সেই অর্থগুলো কোনো একটা ইমেজ দিও, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইমেজ দিয়ে মনে রাখলে বা একটা কাল্পনিক দৃশ্য মাথায় রাখলে সেই ওয়ার্ডটা মনে রাখার সুবিধা হয়। ঠিক আছে, যেমন তুমি যদি মনে করো অন দ্য রোড, ঠিক আছে, ধরো তুমি রোডের আগে যে অন বসবে, তো এই অনটাকে তো মনে কাল্পনিক ভাবে চিন্তা করতে পারো যে একটা রোড আছে তার উপর অন লেখা, তুমি কল্পনা করতে পারো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, ওকে? সো এরকম থাকে, তুমি সেভাবে ইমেজ দিয়ে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারবা। আবার আরেকটা জিনিস যেটা ইমেজ দিয়ে যদি ভিজুয়ালাইজ নাও করা যায়, কিছু কিছু বাদে বাকি অনেক কিছু দেখা যায় যে ইমেজ দিয়ে ভিজুয়ালাইজেশন করা যায় না, যেগুলো আমাদের নর্মাল ওয়ার্ড, অ্যাডজেক্টিভ বা ভার্ব। কারো গুণ তো আমি ইমেজ দিয়ে ভিজুয়ালাইজ করতে পারবো না, নাউন হইলেও তাও একটা কথা। সেসব ক্ষেত্রে আমি যেটা করতে পারি, মেক সেন্টেন্সেস টু ক্রিয়েট এ লং লাস্টিং মেমোরি। আচ্ছা, মেক সেন্টেন্সেস বা সেন্টেন্স মেক করা আমাদের লং লাস্টিং মেমোরি কিভাবে ক্রিয়েট করে? আমি শুধু একটা শব্দ শিখলাম, শুধু একটা শব্দ, যেমন আমি যদি বলি শুধু একটা শব্দ যে এনমিটি মানে হচ্ছে শত্রুতা, আমি ধরো শিখলাম এনমিটি মানে হচ্ছে শত্রুতা। শুধু যদি আমি এনমিটি মানে শত্রুতা, এনমিটি মানে শত্রুতা তোতা পাখির মতো পড়তে থাকি, মানুষ নামক তোতা পাখি হয়ে যায়, তাহলে তো এনমিটি মানে শত্রুতা আজকে মনে আছে, কালকে মনে আছে, পরশু আর মনে থাকবে না। এইটা যেন আমি লং টাইম না বলে আমি এটাকে মনে রাখতে পারি হচ্ছে যেমন একটা সেন্টেন্স দিয়ে, যে আমার সাথে কোনো একটা ফ্রেন্ডের এত ভালো সম্পর্ক যে তার সাথে কোনোদিন
আমি শত্রুতা করতে পারবো না, এটা আমার দ্বারা হবে না। আমি সেই ফ্রেন্ডটাকে দিয়ে মনে রাখতে পারি যে it is never possible to, if it is never possible to create but to appear in enmity between me and my friend। এরকম আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, ঠিক আছে? সো এরকম ভাবে যখন যে জিনিসটা আমার লাইফের সাথে বেশি রিলেটেড, সেইটা দিয়ে আমি যখন মনে রাখবো, সেইটা যখন আমি নিজে মনে রাখার জন্য ইউজ করব, তখন হবে কি আমার লং লাস্টিং মেমোরি জিনিসটা থাকবে। আমি যদি সামহাও ভুলেও যাই, আমি সেটাকে মেমোরি রিকল করতে পারবো, কারণ আমি কি দিয়ে মনে রাখছি, আমি চেইনিং সিস্টেমে একটা মানে ওই মেমোরির একটা রাখছি, কি বলে, একটা চেইনের অংশ আমার কাছে রাখছি। যদি আমি ভুলেও যাই, আমি সেই চেইনটা টান দিলে দেখা যাবে যে আমার ওই জিনিসটা বা ওই যে আমি যে মেমোরাইজ করার জন্য যে ট্রিকটা ইউজ করছিলাম সেটা আমার মনে পড়ে যাবে, সেটা রিকল হয়ে যাবে। সো মেক সেন্টেন্স এবং ইউজ ইমেজেস, এই দুটো যথেষ্ট হেল্পফুল স্ট্র্যাটেজি, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিম কিন্তু মুখস্থ করে পারা যাবে না, মুখস্থ করতে হবে, বাট যদি কেউ প্রপারলি মুখস্থ না করে তাহলে সে ভুলতে পারবে না। এই কারণে আমি সিনোনিম অ্যান্টোনিম যা যা দেখাবো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখন যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো। এবং এই তো গেল হচ্ছে ইউজ ইমেজেস আর মেক সেন্টেন্সেস। আরেকটা যেটা ব্যাপার, যে ভুলটা কমনলি 80% পোলাপান করে, আমার ব্যাচেও মানুষজন করছে, আমি নিজেও করছি, সাফার করার পর তারপর শিক্ষা হয়েছে, আছাড় খেয়ে জায়গা চিনছি। তা আমি চাই না এই আছাড়টা তোমরা খাও। Don't learn synonym and antonym at once. Just memorize synonym. Just memorize synonym. কারণটা কি? তুমি যদি সিনোনিম এবং অ্যান্টোনিম, কি ব্যাপার এত কিছু কি, তুমি যদি সিনোনিম এবং অ্যান্টোনিম একসাথে মুখস্থ করতে যাও, তোমার আলটিমেটলি না সিনোনিম মনে থাকবে না অ্যান্টোনিম মনে থাকবে। একজন যদি একই সাথে একাধিক মানুষের পিছনে ছুটে, সে এরও পাবে না ওরেও পাবে না, তার একটা স্পেসিফিক মানুষের দিকে আগাতে হবে, একটা স্পেসিফিক দিকে তার আগ্রহ থাকতে হবে, ঠিক আছে? এখানে তোমার সিনোনিমের প্রতি লয়াল হইতে হবে। কিরকম লয়াল? তুমি যদি সিনোনিমটাকে শিখো, শুধু সিনোনিমটাকে শিখো, তাহলে হবে কি তোমার যখন মানে রিলেভেন্ট সিনোনিম, সবটাও তোমার অপরিচিত সিনোনিম না, এমন কিছু সিনোনিম আছে যেগুলো তুমি অলরেডি জানো। যেমন ধরো এমনিটি, তুমি এনমিটি শব্দটা কখনো শুনোনি, কিন্তু হস্টিলিটি শব্দটা শুনছো, মানে শত্রুতা, হস্টিলিটি মানে শত্রুতা, তুমি ধরো হস্টিলিটি শব্দটা শুনছো। সো তুমি যখন এনমিটির সিনোনিম পড়বা, হস্টিলিটি শব্দটা কিন্তু অটোমেটিক আসবে, সবার আগে আসবে। সো এরকম শব্দগুলো যখন আসবে তখন দেখা যাবে সেই হস্টিলিটি শব্দটা মিনিং যেহেতু তুমি জানো, তুমি সেটার অপোজিট মিনিং কি এটা এমনি ফিগার আউট করতে পারবা, এটা এমনিতেই তোমার মাথায় চলে আসবে, ঠিক আছে? এটা এমনিতেই তোমার মাথায় চলে আসবে। আচ্ছা, কাশিয়া স্নেহা, ওয়ালাইকুম আসসালাম। সো এমনিতেই তোমার মাথায় এটার চলে আসবে, অ্যান্টোনিমটা চলে আসবে। তুমি যে জন্য করবা কি মেনলি সিনোনিমে ফোকাস দিবা, আর আরেকটা জিনিস যেটা ফোকাস দিবা সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং, ঠিক আছে? ওয়ার্ড মিনিং, কিসের পিছে ছুটতেছো, কেন ছুটতেছো, কি মুখস্থ করতেছো, মিনিং জানতে হবে না? মিনিংটা জেনে রাখলাম, মিনিংটা জানলে তোমার সেটার সিনোনিম মনে রাখতে সুবিধা। ওয়ার্ড মিনিং আর সিনোনিম তুমি লিঙ্ক করে পড়তে পারবা। এবং যখন তুমি ওয়ার্ড মিনিং এবং সিনোনিম পড়ে ফেলবা, ধরো তুমি 50টা ওয়ার্ড নিলা, সেই 50টা ওয়ার্ডের সিনোনিম গুলা পড়লা, প্রতিটা ওয়ার্ডে 2টা করে সিনোনিম পড়লে 100টা সিনোনিম তোমার হয়ে গেল। এই যে 100টা সিনোনিম পড়লা না, তুমি 100টা সিনোনিমে ভালো করে মুখস্থ করো, সেন্টেন্স বা ইমেজ যেভাবে ভিজুয়ালাইজ করে মনে রাখা যায় মনে রাখো। মনে রাখার পর তুমি যেটা করবা, অ্যান্টোনিম গুলো জাস্ট ধরে ধরে একবার থেকে 2বার রিডিং দিবা। একবার রিডিং দিলেও দিতে পারো, আর যদি তোমার মনে হয় না আমি একটু 2বার রিডিং দিলাম, একটু ভালো করে রিডিং দিতে চাই, দিলে 2বার রিডিং, সমস্যা নেই। তবে সেক্ষেত্রে হবে কি, তুমি অ্যান্টোনিমটা জাস্ট তোমার মাথায় ভাষা ভাবে তোমার সাবকনসিয়াস মাইন্ডে থাকলো। যদি অ্যান্টোনিম মনে নাও থাকে, তুমি সিনোনিম দিয়ে ফিগার আউট করতে পারবা যে আচ্ছা অ্যান্টোনিম কি হইতে পারে, অ্যান্টোনিম কি হইতে পারে। ইন দ্য কেস অফ অ্যাডমিশন ইউ আর গিভেন 4 অপশনস, তখন তোমার কাছে গেমটা এমনভাবে সহজ হয় যে এই 4টার মধ্যেই উত্তরটা আছে। সেই ক্ষেত্রে একরকম অ্যাডভান্টেজ কাজ করে যে তুমি চাইলে ওই 4টার মধ্যে থেকে যে কোনো একটাকে মানে গেস করে, ঠিক আছে, তুমি সেখান থেকে একটা পারসেপ্ট করে বা প্রিডিক্ট করে দাগাতে পারবা। তোমার ওই 4টার বাইরে কোনোটা অ্যান্সার হবে না, তোমার চিন্তার জন্য এত ভাস্ট এরিয়া নেই। এটা একদিক দিয়ে সুবিধা যে তুমি অল্প কয়েকটা অপশনের মধ্যে তুমি চিন্তা করতে পারতেছো। আর একাডেমিকে যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ ওয়ার্ড। তুমি সিনোনিমের জায়গায় তুমি সিনোনিম বসানোর জন্য, অ্যান্টোনিম বসানোর জন্য তোমাকে স্পেসিফিক্যালি কোনো ওয়ার্ড বেঁধে দেওয়া হয়নি যে এই 4টা বা 5টার মধ্যেই কোনো ওয়ার্ড হবে। যদি এমন হইতে 4টার মধ্যে কোনো ওয়ার্ডই তুমি চিনো না, যেটা অ্যাডমিশনে হয়, সেই জিনিসটা তোমার সাথে হচ্ছে না। ইউ হ্যাভ এ লার্জ লাইব্রেরি অফ ওয়ার্ডস। সো এখানে কিন্তু তুমি যে অ্যাডভান্টেজটা পাচ্ছ সেটা কাজে লাগাও। তুমি যেহেতু এখানে কোনো ওয়ার্ডের বাধ্যবাধকতা নেই, তুমি সেইভাবে যেটা তোমার মাথায় আসে সুন্দরভাবে সেটা লিখে দিবা, মার্ক পেয়ে যাবে, ঠিক আছে? 0.5 করে। তো তোমার যে এখানে 14 তো হচ্ছে গ্যাপস, তোমাকে এখানে 7 আউট অফ 7 পেতে ব্যাপারটা এমন না। সিনোনিম অ্যান্টোনিমে তুমি যদি অ্যাটলিস্ট 5 আউট অফ 7 তুলতে পারো না,
আর বাকিগুলো ঠিকঠাক রাখতে পারো না, তোমার এ প্লাস এসে পড়বে। যদি শুধু ইংলিশ সেকেন্ড দিয়ে তুমি চিন্তা করো, তোমার এ প্লাস এসে পড়বে ইনশাল্লাহ। রাইটিং পার্টটা ঠিক রাখবা এবং বাকিগুলো মোটামুটি ঠিক রাখবা। সিনোনিম অ্যান্টোনিম তুমি যদি বলছো ভাইয়া বাকিগুলো ঠিকঠাক রেখে সিনোনিম অ্যান্টোনিমের জন্য আমার কত দরকার, আমি বলবো 5 out of 7 ইজ এনাফ। 5 out of 7 ইজ এনাফ, কারণ ম্যাক্সিমাম বলবেন এটাই তুলতে পারে না। 3 out of 7, 4 out of 7, 3 out of 7 অহরহ তুলে। যারা মোটামুটি পড়াশোনা করে বা যারা মোটামুটি সিনোনিম অ্যান্টোনিম আচ্ছা পারি না একটু দেখা যাবো, আগের রাতে পড়ে যাবো, এটা 4 out of 7, 4.5 out of 7, কিন্তু অ্যাকচুয়াল 5 বা 5.5 এটা সবাই তুলতে পারে না। আর 6 তোলা তো বিরাট ব্যাপার, কারণ কিছু কিছু দেয় এমন একটু ভেজাল দেয়, ঠিক আছে। মোটামুটি 10টা তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে, কিন্তু বাকি যা 4টা দিবে না ওই 4টা তোমার ভুগাবে। ওই 4টা তোমার দেখা যায় তুমি যদি একটু পড়াশোনা না করো ভুগবা। সো মিনিমাম 5 out of 7 তুলতেই হবে, এর উপরে তুমি যত পারো। ওকে, সিনোনিমে বানান ভুল হয়ে যায়, এইটা যে কত বড় বিপদ। সিনোনিমে কেন, তুমি যে কোনো, তুমি ধরো মডিফায়ার্স বলো, কানেক্টরস বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো, যেটাই বলো, বানান ভুল করছো মানে তুমি শেষ। বানান ভুল করছো মানে তুমি শেষ, তোমার অ্যান্সার 100% কারেক্ট হলে ছাড় দিবে কাইটা। বানান ভুল এই জিনিসটা আছে তোমার রাইটিং পার্টে মার্ক কতটা ডিক্রিজ করে। রাইটিং পার্টে কিন্তু সবাই লেখে, পেজের পর পেজ সারা পড়তে পারে না, তারা স্টার্টিং কিছু পড়ে, এন্ডিং কিছু পড়ে এবং পাতা উল্টায় দেখে যায়। সেই সময় হয় কি কিছু কিছু ক্ষেত্রে তাদের যেসব বানান ভুলগুলো চোখে পড়ে না, তারা ওগুলা ভিত্তিতে মার্কিং করে। তাদের কথা হচ্ছে যে এই ওয়ার্ডটা বানান ভুল করছে, তারে আমি আর কি নাম্বার দিব, তখন দেখা যায় যে 15 দেওয়ার কথা 10 দিছে, 8 দেওয়ার কথা 12 দিছে 10। অনেকে বলে না যে আমি এত হলে লিখা মার্ক কেন কম পেলাম, দুই একটা ছোটখাটো মিস্টেকের কারণ। কিছু কিছু পয়েন্ট আছে যেসব জায়গায় লেখাটা মানে ওই স্পেসিফিক পয়েন্টগুলো খুব ফোকাস দিতে হয়, মাঝখানে অন্য পয়েন্টে ফোকাস না দিলেও সেই জায়গাগুলো খুব জোরদার ভাবে লিখতে হয়, ঠিক আছে। সো আমি বলবো বানান যেন ভুল হয়, তুমি এলাকায় বানানগুলো যে বানানগুলো তোমার ভুল হয় সেই বানানগুলো তুমি একবার করে খাতায় লিখে প্র্যাকটিস করো। একবার করে খাতায় লিখো, ওইবার তো দেখবো তোমার মানে আসে নাই। পরীক্ষা রাখবে ওই পেজটা ঠিক ভুল বানানগুলো যে লিখছো সেই পেজগুলো একবার রিভাইজ দিবা, আর ওই পেজটা আরেকবার না দেখে লিখবা, তোমার রিভাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। যে বানানগুলো ভুল হয় সেগুলোর ভুল হবে না। একটা সবাই ছিল আমি রিসিভ বানান ভুল করতাম, এতবার রিসিভ, মানুষের মেসেজ রিসিভ হয়, মেইল রিসিভ হয়, এই রিসিভ বানান একসময় আমি ভুল করতাম। পরীক্ষার হলে একদিন যেদিন সার মারে কাটছে 10-এর মধ্যে পড়ার কথা 8 দিছে 6, পুরা মনে করো ইভেন কষ্টের ব্যাপার কি এমন না যে আমার 8 out of 10 দিছে, 8 out of 10 এর জায়গায় মনে করো আমি 8 out of 10 ছিল, আমি 6 out of 10 দিছে, ব্যাপারটা এমন না, ঠিক আছে। এমন না যে আমাকে 6 out of 10 দিছে, আমাকে স্যার যেটা করছে, আমি মানে আমার শিক্ষা যেদিন হয়েছিল 6 out of 10 না দিয়া স্যার আমার দিচ্ছে 8-2 out of 10, 8-2 out of 10। আমার লিটারালি মাথায় বাড়ি যে আচ্ছা শুধু 6 out of 10 দিলাম মানে ঠিক আছে আমি খারাপ লিখছি বা কিছু একটা হয়েছে, আমার 8-2 মানে 8 দিয়া 2 মাইনাস করছে, ব্যাপার কি। পরে বলে যে এইরকম ইজি বানান ভুল করছে এবং আরো কিছু ব্যাপার স্যাপার ছিল লেখানে, এমন কিছু একটা যে লাস্টে একটা লাইন ভুল লিখছিলাম, ওই একটা লাইনে বানান ভুল ছিল, 2টা বানান ভুল আর একটা জায়গায় ভার্বের ভুল, ওই ভার্বের ভুলের কারণে পুরো 2 মার্ক নাই করে দিচ্ছে স্যার। তো নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করলাম, খুব বেশি মধুর অভিজ্ঞতা না, কিন্তু অভিজ্ঞতা তো অভিজ্ঞতাই, যাই হোক। সো যাওয়ার আগে একটা অভিজ্ঞতা শেয়ার করে দিয়ে গেলাম। এখন সাজেশন তো অনেক কথা হইলো, এবার আসি টিপস এন্ড ট্রিক্স নিয়ে। আচ্ছা টিপস এন্ড ট্রিক্স তো গেল, সরি সাজেশন নিয়ে। সাজেশনের ক্ষেত্রে ভাইয়া পড়বো কোত্থেকে, প্রিভিয়াস ইয়ার অল বোর্ড কোয়েশ্চেন্স। সিনোনিম অ্যান্টোনিমের জন্য যেহেতু তোমার কোনো সিলেবাস দেওয়া হয়নি, তোমার সিলেবাসই হচ্ছে বোর্ড কোয়েশ্চেন এবং তোমার ইংলিশ ফর টুডে বইটা, এই দুটোই হচ্ছে তোমার সিলেবাস। ইংলিশ ফর টুডে বইটায় অনেক আনকমন ওয়ার্ড আছে, ঠিক আছে। ইংলিশ ফর টুডে বইটা অনেক এমন আনকমন ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর মিনিং জানতে চাইতে পারে বা যে ওয়ার্ডগুলোর সিনোনিমাস মিনিং তোমার প্যাসেজে দিয়ে দিতে পারে। সো এটা একটা ভালো জিনিস পারার জন্য, এটা তোমার সিন প্যাসেজের এমসিকিউ তো হেল্প করবে। আর অল বোর্ড কোয়েশ্চেন 17 থেকে 23 পর্যন্ত, মোটামুটি 17 থেকে 23 পর্যন্ত যা আসছে এইগুলাকে যদি তুমি সিনোনিম সব প্র্যাকটিস করতে পারো না, শুধু ওয়ার্ড প্র্যাকটিস করলে কিন্তু হবে না, 2-3টা করে সিনোনিম প্র্যাকটিস করবা আর একটা করে অ্যান্টোনিম জাস্ট রিডিং দিবা। তোমার মোটামুটি ভোকাবের যে লাইব্রেরি দাঁড়াবে ওইটাতে তুমি আগামী যে কোনো মানে 24 ব্যাচে আসার মতো যেগুলো আছে তার মধ্যে মোটামুটি 10টা ইজিলি সলভ করে ফেলতে পারো, ঠিক আছে। বাকি 4টা হয়তো একটু ভোগাবে বা একটু তোমার আনকমন পড়লে পড়তে পারবে, তুমি যদি 5 out of 7 মিনিমাম তুলতে পারো তুমি সেফ। 6 out of 7 তুলতে পারো তো খুব ভালো, আর 7 out of 7 এক্সেলেন্ট। 7 out of 7 আমি নিজে মনে হয় তুলতে পারছি, আমি 5.5 বা 6 তুলতে পারছিলাম, 2টা ভুল গেছিল, একটা কনফিউজ ছিলাম, বাকি সব হয়েছিল। যাই হোক, সো এই 2টা জিনিস খেয়াল রেখো। সিনোনিম অ্যান্টোনিম পড়ার আগে এই স্লাইডটা একবার লাগে দেখে নিও যে কিভাবে কি পড়বা, কোন কোন জায়গায় ফোকাস দিবা। 2টা কিন্তু একসাথে পড়তে যাবা না, আই রিপিট, সিনোনিম অ্যান্টোনিম একসাথে পড়তে গেলে কোনোটাই মাথায় থাকবে না।
যে কোনো একটা পড়বা, অ্যান্টোনিমটা পাতে সিনোনিমটা পড়ো, ওয়ার্ড মিনিংটা জানো, সিনোনিমটা পড়ো, ওয়ার্ড মিনিংটা জানো, সিনোনিম শেষ, ওয়ার্ড মিনিং শেষ, পড়া শেষ, দেন তুমি অ্যান্টোনিমটা জাস্ট একবার রিডিং দাও, অ্যান্টোনিম হইতেই হয়ে যাবে। এক সিনোনিম দিয়ে তুমি অ্যান্টোনিম কভার করতে পারবা যদি লিঙ্কেজ হইতে পড়ো। আর সিনোনিম অ্যান্টোনিম দিয়ে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে হয় এটা আমি রেকর্ডের ভিডিও করে দিয়েছি, ইনশাআল্লাহ তোমরা খুব দ্রুত পেয়ে যাবে, ঠিক আছে। সিনোনিম অ্যান্টোনিম দিয়ে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হয় এটা প্রিপোজিশনে বাকি রেকর্ডের ক্লাস আমি দেখাই দিয়েছি, ঠিক আছে। তো আসো আমরা আগে সোজাসুজি 6 দিলে আমার শিক্ষাটা হইতো না, সোজাসুজি 6 দিলে আমার এই শিক্ষাটা হইতো না। টুবি ওই সময় আমারও সেম করে মনে ছিল যে স্যার আমরা 6 না দিয়ে এমনি হিট দিল কেন, একে তো ক্লাস ভরা স্টুডেন্ট, মানে সবাই খাতা দিয়ে উকি মারিছে যে কত পাইলি, এর মধ্যে দেখা 8-2, মানে মানিজ্যতার ব্যাপার, স্যার পুরো একদম আমরা নগদে ডুবাই দিছে। যাই হোক, ওই ডুবানো থেকে একটা বড় শিক্ষা হয়েছে, এখন ভালো হয়ে গেছি, এখন বানান ভুল কম করার চেষ্টা করি, কারণ বানান ভুল হলে কি হয় সে অভিজ্ঞতা নিজের পরিস্থিতি দিয়ে বুঝছি, নিজের জীবন দিয়ে বুঝছি। যাই হোক, তো আমরা এবার সামনে আগে কিছু ওয়ার্ড এবং তার সিনোনিম, আমি কিন্তু একটাও অ্যান্টোনিম আনি না, আমি কিন্তু জাস্ট ওয়ার্ড আনছি, সিনোনিম আনছি, এবং এই ওয়ার্ড এবং সিনোনিম দেখে আমি অ্যান্টোনিম জাজ করতে পারবো। অ্যান্টোনিম প্রত্যেকটা আমরা এখনই মুখে বলতে পারবো কোনটার অ্যান্টোনিম কি হবে, ঠিক আছে। এবং যেহেতু আমাদের অপশনের বেলায় নাই, যে 4টা অপশনের মধ্যে যে কোনো একটা, সো আমরা মানে আমাদের জন্য রেঞ্জটা, আমাদের জন্য খেলার মাঠটা ফ্রি, ঠিক আছে। আমরা ফ্রি টু প্লে বলতে গেলে আমাদের স্পেসিফিক কোন একটা রিজিয়নের ভিতর না, আমাদের একটা মানে জায়গা একটা অপশন সীমাবদ্ধ না, আমাদের রেঞ্জটা অনেক ওয়াইড, সো আমরা যে কোনো ওয়ার্ড পিক করতে পারবো। ওকে, শুরু করি। অ্যাবিলিটি মানে হচ্ছে যোগ্যতা, অ্যাবিলিটি মানে হচ্ছে কোনো কিছু করার ক্ষমতা। এটা সিনোনিম আমি কি বলতে পারি? কম্পিটেন্সি বলতে পারি, স্কিল বলতে পারি, এফিসিয়েন্সি বা প্রফিসিয়েন্সি না, এবিলিটির মধ্যে কম্পিটেন্সি আর স্কিল এদের হচ্ছে ক্লোজেস্ট মিনিং। সো অ্যাবিলিটি আমি জানি এটা মানে হচ্ছে কোনো কিছু করার সক্ষমতা, কম্পিটেন্সি মানেও সক্ষমতা। আমি যদি জাস্ট এই দুইটা পড়ে যাই, অ্যাবিলিটির সিনোনিম অ্যাবিলিটি, কম্পিটেন্সি, স্কিল, অ্যাবিলিটি, কম্পিটেন্সি, স্কিল, ঠিক আছে, এ সি সুন্দর মিলে গেছে, অ্যাবিলিটি, কম্পিটেন্সি, স্কিল। ওকে, এখন কম্পিটেন্সির যদি অপোজিট করতে যাই, অ্যান্টোনিম করতে যাই, ইনকম্পিটেন্স। অ্যাবিলিটির যদি আমি অ্যান্টোনিম করতে চাই ডিসএবিলিটি বা ইনএবিলিটি, তো আমি কিন্তু অলরেডি অ্যাবিলিটি থেকে ইনএবিলিটি বা কম্পিটেন্সি থেকে ইনকম্পিটেন্সি, আমি কিন্তু অ্যান্টোনিম অলরেডি মাথায় চলে আসছে, আমার খালি সিনোনিমটা জানা দরকার। অ্যাবলিশ মানে আমি জানি না, অ্যাবলিশ মানে তাহলে আমি জানি না অ্যাবলিশ মানে কি। অ্যাবলিশের সিনোনিম হচ্ছে ইরাডিকেট, ক্যান্সেল মানে হচ্ছে কোনো কিছুকে নাকচ করা, ইরেডিকেট মানে দূরীভূত করা। তো অ্যাবলিশ মানে হচ্ছে কোনো কিছুকে দূর করা বা কোনো কিছুকে বিনাশ করা, এরকম একটা অর্থ, ঠিক আছে। কোনো কিছুকে বিনাশ করা অর্থ, ঠিক আছে, কোনো কিছুকে বিনাশ করা অর্থে ইয়াটা বসবে, বিনাশ করার অর্থে অ্যাবলিশটা বসে। এখন আমি ক্যান্সেল বা ইরেডিকেট দেখে বুঝতেছি যে ইরেডিকেট মানে যদি দূর করা হয় তাহলে কোনো কিছুকে আবির্ভাব করানো, কোনো কিছুকে অ্যাপিয়ার করানো, সেটা হচ্ছে এটা অ্যান্টোনিম। আমি ইরেডিকেট বা ক্যান্সেল দেখে স্টার্ট বা ইরেডিকেট থেকে অ্যাপিয়ার আমি বুঝতেছি যে আচ্ছা ঠিক আছে, এটা অ্যান্টোনিম কি হইতে পারে, সিনোনিম দেখে আমি অ্যান্টোনিম বুঝতেছি। অ্যাবলিশ মানে হচ্ছে ইরেডিকেট বা ক্যান্সেল, সোজা বাংলা বিনাশ করা। অ্যাকিউট মানে হচ্ছে তীব্র, অ্যাকিউটের মানেটা আমি একটু লিখে দিই, অ্যাকিউট মানে হচ্ছে তীব্র, এবং এই তীব্র এটার সিনোনিম কি হতে পারে? অ্যাস্টিউট, শার্প, শ্রিউড। অ্যাস্টিউট আর শ্রিউড এই দুটো অ্যাডমিশনে আসে, আর শার্পটা হচ্ছে আমরা নর্মালি বেসিক ইউজের জন্য সহজ একটা মিনিং মাথায় রাখি, ঠিক আছে। অ্যাকিউটের উল্টা হচ্ছে, অ্যাকিউট তো তীব্র, অ্যাকিউটের উল্টা হচ্ছে আমার কি বলা যায়, ফেড বা স্লাইট বলতে পারি, বা স্লাইট বলতে পারি, মানে হালকা, ঠিক আছে, সেই অর্থে আমরা বলতে পারি। আর অ্যাস্টিউট, শার্প, শ্রিউড মানে তীব্র, প্রখর, ধারালো, সে অর্থে ব্যবহৃত হয়। অ্যাডভার্স ওই যে আমি বলছিলাম যে এমনিটি বা এনমায়াস, সেই ক্ষেত্রে যে হস্টাইল, আনফেভারেবল। তো অ্যাডভার্স মানে বুঝতেছি, হস্টাইল দেখে বুঝতেছি অ্যাডভার্স মানে হচ্ছে বৈরী, আর হস্টাইল মানে যেহেতু বৈরী, অ্যাডভার্স এর অপোজিট হবে ফ্রেন্ডলি, সোজা হিসাব। অ্যাডভার্স এর অপোজিট হবে ফ্রেন্ডলি, কারণ অ্যাডভার্স মানে হস্টাইল, যেটা শত্রুতামূলক বা বৈরী বোঝায়, প্রতিকূল বোঝায়, সো এটার অপোজিট হবে অনুকূল হবে। অ্যাগ্রাভেট, আচ্ছা গ্র্যাভিটি থেকে কিন্তু অ্যাগ্রাভেট আসেনি, অ্যাগ্রাভেট আসছে অ্যাগ্রাভেশন থেকে, এবং অ্যাগ্রাভেশন অর্থ হচ্ছে ম্যাগনিফাই বা অগমেন্ট। মানে কোনো কিছুর সাথে সংযোজন করা। ডিলিট, কোথায় ডিলিট? ও অ্যাবলিশের এটা ডিলিট, ডিলিটটা হচ্ছে তো মুছে ফেলা, ডিলিট হচ্ছে ইরেজের, মানে দেখা যায় দেখো কাছাকাছি মিনিং গুলো সিনোনিম হয় না, সমার্থক মানে হচ্ছে সম অর্থক, ঠিক আছে, সিনোনিম কিন্তু সমার্থক। আমি একটু লিখে দেখে, সিনোনিম হচ্ছে সমার্থক মানে কি? সমার্থক মানে হচ্ছে সম অর্থক মানে
সেম মিনিং, সমান অর্থক, সেম মিনিং। আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে কাছাকাছি, কাছাকাছি অর্থ, ঠিক আছে। ডিলিট অর্থ হচ্ছে মুছে ফেলা, ইরেজ হচ্ছে ডিলিট, ইরেজ, এইগুলো হচ্ছে তোমার সিনোনিম। তুমি যদি কাছাকাছি অর্থ বলতে যাও বা কনটেক্সচুয়ালি যদি মনে হয় যে তোমার যে হ্যাঁ এখানে মুছে ফেলা বোঝানো হয়েছে বা জিনিসটাকে দূরীভূত বলতে এখানে ইরেজ করে ফেলা বোঝানো হয়েছে, দেন তুমি ডিলিট বা ইরেজ বলতে পারো। বাট যদি তুমি অ্যাকচুয়ালি যে না এইটার অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে একটা সিনোনিম হিসেবে বসতে পারে, তাহলে অ্যাবলিশের সিনোনিম কি হবে, সেটার অ্যাকচুয়াল সিনোনিম একমাত্র সমান অর্থ প্রকাশ করে, সেটা হবে ইরাডিকেট, ঠিক আছে। ইরাডিকেট, ইরাডিকেট। একটা জিনিস খেয়াল রাখবা, সেম আর সিমিলার এই দুইটা জিনিস কিন্তু একটু আলাদা। সেম মানে হচ্ছে হুবহু একই, আর সিমিলার মানে হুবহু একই না, কাছাকাছি, ঠিক আছে। সো সরি সিলিমার লিখে ফেলছি, সরি, হায় রে, আমার কাজ। ভাবছিলাম শিক্ষা হয়ে গেছে, কিন্তু দেখলাম যে না, এখনো বানান ভুল করি, তাও ভয়াবহ বানান ভুল। সিমিলার, সো সেম আর সিমিলার কিন্তু একটু ডিফারেন্ট। তুমি সেম মানে হচ্ছে হুবহু একই অর্থ, সো যেটা হুবহু একই সিনোনিম, যে একই অর্থ কনভে করে, ওটা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে। কিন্তু তুমি যেটা বলছো সিমিলার, যে ডিলিট বা ইরেজ, সেটা হচ্ছে তুমি কনটেক্সচুয়ালি, যে কনটেক্সট অনুযায়ী যদি হ্যাঁ ডিলিট ওয়ার্ডটা বসতে পারে তাহলে বসাবা। যদি কনটেক্সট অনুযায়ী মনে হয় যে না এইখানে ডিলিট ওয়ার্ডটা যায় না, কারণ তোমাকে প্যাসেজ দিয়ে সেই প্যাসেজের মধ্যে ওয়ার্ডটা আইডেন্টিফাই করে দিবে, সো প্যাসেজ অনুযায়ী তুমি দেখবে যে কনটেক্সচুয়ালি যায় কিনা, তখন সিমিলার মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট হয় কিনা। ওকে, সো যেহেতু কথাটা আসছে আমি তোমাকে একটু বলে দিলাম, একটু ইন ডেপথে এক্সপ্লেন করলাম, কারণ সিনোনিম অ্যান্টোনিম শুধু মুখস্থ না, এখানে অ্যাপ্লিকেশনের ব্যাপারে বুঝার একটু ব্যাপার আছে। তুমি যদি না বুঝে খালি গরু গাধার মতো পড়ে যাও, তুমি যদি কষ্ট করবা ঠিকই, পড়বা প্রচুর, কিন্তু তুমি আউটপুট যদি দিতে না পারো, এত কষ্ট করে এত আউটপুট মানে এত ইনপুট দিয়ে লাভ হবে কোনো? তোমাকে তো ইনপুটটা প্রপার হতে দিতে হবে, যেন তোমার কর্মদক্ষতা এফিসিয়েন্সিটা বেশি হয়। একটা মোটর কিন্তু আমরা সেই হিসাবে কিনি যে আমি ইনপুট যত দিব তার থেকে আমি বেস্ট আউটপুটটা পাবো, এবং সেটার জন্য প্রসেস একটা খুব বড় জিনিস, ঠিক আছে। কোন প্রসেসের মাধ্যমে তুমি যাচ্ছ, যে কোনো ইঞ্জিনই এত ভালো, যে কোনো স্টিম ইঞ্জিন যা ক্ষমতা প্রডিউস করতে পারে তার চেয়ে কার্নো ইঞ্জিন অনেক বেশি ক্ষমতা প্রডিউস করতে পারে। থিওরিটিক্যালি যা করা তা না পারলেও অনেক বেশি পারে। সো এইরকম বিয়ে কার্নো ইঞ্জিন, তুমি সেইভাবে তোমার যে প্রসেসটা তোমাকে কম ইনপুটে বেশি আউটপুট দিবে সেইগুলোর দিকে যাও, স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্রোচ নাও। তুমি দেখবো অন্যদের চেয়ে কম ইফোর্টে অন্যদের চেয়ে ভালো মার্ক তুলতে পারতেছো। পার্সোনালি আমি এইভাবে পয়রা বের হয়েছি। যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেলতেছি আজকে। নেগলিজিবল হয় অ্যাকিউট এর অ্যান্টোনিম, হ্যাঁ 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 সুন্দর, নেগলিজিবল হয়। নেগলিজিবল এটা একটা, অ্যাকিউট মানে তীব্র, তীব্র মানে কি খুবই, মানে অ্যাকিউট মানে তো তীব্র বা অনেক বেশি, ঠিক আছে। সো অনেক বেশির উল্টা হচ্ছে অনেকই কম, যেটাকে আমরা নগণ্য বা নেগলিজিবল বলতে পারি। নেগলিজিবল হবে, এটা হচ্ছে সব ক্ষেত্রে একদম মানে পারফেক্টলি অ্যান্টোনিমাস। ওকে, এটা হবে। অ্যাগ্রাভেট হচ্ছে, তারপর অ্যাগ্রাভেট হচ্ছে মানে ম্যাগনিফাই বা অগমেন্ট। ম্যাগনিফাই বা অগমেন্ট হচ্ছে বড় করে দেখা বা কোনো কিছু যোগ করে দেখা, ঠিক আছে। অ্যাগ্রাভেট মানে কোনো কিছু একীভূত করা বোঝায়, ঠিক আছে। সো এইটার অ্যাগ্রাভেট, যদি আমি অ্যাগ্রাভেটকে অ্যান্টোনিম করতে চাই তাহলে এটা যেহেতু ম্যাগনিফাই বা অগমেন্ট আছে, আমি এটাকে বলতে পারি ডিসইন্টিগ্রেট, ভেঙে ফেলা বা টুকরো টুকরো বা ভাগ ভাগ করে ফেলা বলতে পারি। ওকে, এটার অ্যান্টোনিম। অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে, এখন আমি অ্যাম্বিগুয়াস মানে জানি না, অ্যাম্বিগুয়াস ওয়ার্ডটাই প্রথম শুনলাম। এটা সিনোনিম আমি পড়লাম ভ্যাগ। আচ্ছা, ভ্যাগ ওয়ার্ডটা আমি শুনি, এরপর সিনোনিম কি আনক্লিয়ার। আনক্লিয়ার মানে কি অস্পষ্ট, অস্বচ্ছ। ভ্যাগ মানে কি ঝাপসা। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্বচ্ছ বা ঝাপসা বা কোনো কিছু ঘোলাটে। অ্যাম্বিগুয়াস এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ঘোলাটে, ঠিক আছে, অস্পষ্ট, অ্যাম্বিগুয়াস। অ্যামিকেবল, অ্যামিকেবল এই ওয়ার্ডটা খুব জানা দরকার। অ্যামিকেবল ওয়ার্ডটা একটা খুব মানে স্টার মার্ক দেওয়া একটা ওয়ার্ড, এটা একাডেমিক অ্যাডমিশন দুটোতেই লাগে। এটার অর্থ হচ্ছে ফ্রেন্ডলি বা কর্ডিয়াল। এটাকে তুমি বলতে পারো হচ্ছে হস্টাইলের অ্যান্টোনিম বলতে পারো, ঠিক আছে। হস্টাইল অ্যান্টোনিম বলতে পারো, অ্যাডভার্সের না। অ্যাডভার্স সব ক্ষেত্রে ফ্রেন্ডলি বা কর্ডিয়াল বোঝায় না। অ্যাডভার্স অনেক সময় পরিস্থিতি অ্যাডভার্স হয়, কিন্তু মানুষ কখনো অ্যাডভার্স হয় না। কিন্তু হস্টাইল মানুষও হইতে পারে, পরিবেশও হইতে পারে, ঠিক আছে। সো সেই অর্থে ফ্রেন্ডলি বা কর্ডিয়াল এটা হস্টাইলের সাথে যায়, কিন্তু অ্যাডভার্সের সাথে যায় না। একটা মানুষকে তুমি কখনো অ্যাডভার্স বলতে পারবে না, তার বিহেভিয়ার অ্যাডভার্স হইতে পারে, পরিবেশ অ্যাডভার্স হইতে পারে, বাট মানুষটা কখনো অ্যাডভার্স হবে না, মানুষটা হবে হস্টাইল। যাই হোক, গেল। বেলিকোজ, বেলিকোজ মানে হচ্ছে মারমুখ। কিছু মানুষ থাকে না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে পছন্দ করে, এটা হচ্ছে বেলিকোজ, হচ্ছে ওই টাইপের। এদের একটা নাম হচ্ছে বেলিগারেন্ট বা অ্যাগ্রেসিভ। এটার আরেকটা সুন্দর সিনোনিম আছে, সেটাকে বলে ওয়ার লাইক, মানে যুদ্ধপ্রিয়, মারামারি পছন্দ করে। কিছু খালি একটু মনে করো কারো পারলে দুইটা চারটা দিতে একটু আর কি ওর হাত নিষ্পিস করে। সো এরকম মানুষদের বলে বেলিগারেন্ট বা অ্যাগ্রেসিভ। সো অ্যাগ্রেসিভ দিয়ে তুমি মনে রাখতে পারো। আর যদি তুমি অ্যাগ্রেসিভ দিয়ে দেখো যে আচ্ছা ঠিক আছে, অ্যাগ্রেসিভ মানে তো মারমুখ বা
মারামারি পছন্দ করে, এমন এটা অ্যান্টোনিম কি হতে পারে? পিসফুল। যে মারামারি পছন্দ করে না, শান্তিপ্রিয়, পিসফুল। ওকে, এই গেল। বিজার, খুব ইউজ করা একটা ওয়ার্ড। বিজার মানে হচ্ছে অড বা হুইমসিক্যাল, অড বা হুইমসিক্যাল, ঠিক আছে? বিজার মানে হচ্ছে অড বা হুইমসিক্যাল। এর অর্থ হচ্ছে মানে কোনো কিছু থাকে না যে একটু অদ্ভুত বা আজব, সে আজব অর্থ হচ্ছে বিজার। এবং এটা একটু স্যাটিসফাইং অর্থ, এমন না যে উইয়ার্ড বা কেমন জানি, এমন না। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ স্যাটিসফাইং, বাট যথেষ্ট অদ্ভুত। কিছু থাকে না যে আমরা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানলে একটু অবাক হয়ে যাই যে এই জিনিসটা তো চমৎকার, হ্যাঁ একটু আজব, বাট কি দেখলাম এটা, আজব হলো জিনিসটা কিন্তু জোস লাগে। তো এরকম জিনিসগুলোকে বিজার বলে। বুন, বুন হচ্ছে অ্যাডভান্টেজ বা ব্লেসিংস। মানে কোনো কিছুর জন্য আমরা বলি না যে একদম এই জিনিসটা বাঁচায় দিছে, একটা পরিবেশ থেকে, একটা বিপদ থেকে বাঁচায় দিছে। তো এই যে বাঁচায় দেওয়ার যে ব্যাপারটা, একটা কিছু থেকে যে ত্রাণ করে, ত্রাতার মতো কাজ করে, সেগুলোকে বলা হয় ব্লেসিংস। একদম মানে আল্লাহর রহমতে এটা। যে মনে করো দুইটা গ্রামের মধ্যে কোনো বিশাল দূরত্ব, মাঝখানে একটা নদী, ওই বিশাল দূরত্ব জুড়ে একটা নদী, এখন এই নদীটা নৌকা দিয়ে পারাপার হইতে হয় এবং এক গ্রাম থেকে আরেক গ্রাম দিয়ে সদরে যেতে হয়। সো এখন আমি ইমেজটা তোমাকে, আমি তোমাকে ইমাজিনেশন করতেছি যে বুনটা তুমি কিভাবে মাথায় রাখতেছো। দুইটা গ্রামের মাঝখানে একটা নদী আছে এবং নদীটা বিশাল দূরত্ব, কিন্তু দেখা যায় দুই গ্রামের মধ্যে প্রচুর যাতায়াত হয়, যেহেতু দুই গ্রাম একটা থেকে আরেকটা হয় সদরে যেতে হয়, মানে দুইটা সদরের মাঝখানে হচ্ছে গ্রামটা। তো একটা থেকে একটা যেতে হলে দুই গ্রামের মধ্যে প্রচুর যাতায়াত করতে হয়। যাতায়াত করার জন্য তারা যে নৌকায় করে এত মালামাল, এত মানে ব্যবসা বাণিজ্যের জন্যই তো মেলে যাতায়াতটা হয় বেশি। তো তারা যে এত মালামাল, এত ট্রান্সপোর্টের জিনিসগুলো নিয়ে যাবে, তো নৌকা ছাড়া তো আর কোনো ট্রান্সপোর্ট নাই। স্টিমার কয়টা গ্রামের মধ্যে তাও। তো এই সময় ধরো যদি এই দুইটা গ্রামের মাঝখানে একটা পাকা ব্রিজ করে দেওয়া হয়, যেটার উপর দিয়ে গাড়ি ঘোড়া ট্রাক কার্গো সব যেতে পারবে, এটা কিন্তু গ্রামের জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ, বিশাল একটা ব্লেসিংস। সো ওইটাকে আমি বলতে পারি দ্য ব্রিজ উইল বি আ বুন ফর দ্য ভিলেজার্স। দ্য ব্রিজ উইল বি আ বুন ফর দ্য ভিলেজার্স। বুঝতে পারছো বুনের অর্থটা? বা কিভাবে ইমেজ দিয়ে তুমি মনে রাখতে পারো, ইমাজিনারি সিনারিও দিয়ে তুমি কিভাবে সিনোনিম বা অ্যান্টোনিম বা একটা ওয়ার্ডের মিনিং মনে রাখতে পারো। বুঝতেছো? এই বুনটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, একটা ব্লেসিংস, একটা মানে বিশাল, মানে থাক না যেটা আমাদের গ্রামের জন্য এটা একটা আল্লাহর রহমত, যে ব্রিজটা পুরো মানে বিশাল কাজ বাঁচায় দিছে, অনেক কঠিন কঠিন সিচুয়েশন সহজ করে দিছে বারে বারে। সো এইগুলাকে বুন বলে। ওকে, আর অ্যাডভান্টেজের উল্টা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বা কার্স বলতে পারো। কারণ মানে একটা থাকে না যে একটা হচ্ছে আশীর্বাদ আর একটা হচ্ছে অভিশাপ, যে এই যে ব্রিজটা ভাঙা হয়েছে পুরো আমাদের জীবনে অভিশাপ নেমে আসছে। সো সেই অর্থে তুমি বলতে পারো এটার অ্যান্টোনিম হচ্ছে কার্স বা এটার অ্যান্টোনিম হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ওকে, বুঝতেছো সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়তে হবে বা জিনিসটাগুলো মাথায় ঢুকতেছে আস্তে আস্তে। ক্যাপ্রেশিয়াস, ক্যাপ্রেশিয়াস ওয়ার্ডটা তো কখনো শুনিনি। ক্যাপ্রেশিয়াস মানে কি? ভোলাটাইল বা ইরাটিক। মানে হচ্ছে ভোলাটাইল মানে হচ্ছে কোনো কিছু ঠিক ঠিকানা নাই বা কোনো কিছু ফিক্সড না, নন ফিক্সড বুঝায়, ঠিক আছে? ভোলাটাইল মানে ভাসমান বলতে পারো তুমি, যদি একটু মানে শাব্দিক অর্থে এটা হচ্ছে ভাসমান বুঝায়। তো ভাসমান মানে ফ্লোটিং না, ভাসমান মানে হচ্ছে নট কনস্ট্যান্ট। ভাসমান মানে হচ্ছে নট কনস্ট্যান্ট। তুমি ভোলাটাইল আরেকটা মিনিং যেটা মনে রাখতে পারো সেটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? আমি তোমাকে আরেকটা মিনিং যেটা বলতে পারি, তুমি ভোলাটাইল আরেকটা মিনিং যেটা বুঝার জন্য তুমি মনে রাখতে পারো সেটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? সেটা হচ্ছে ভ্যারিয়েবল। শিকানারি হচ্ছে তোমার শিকানারি যেটা, এটাকে বলা হয় হচ্ছে ট্রিকারি বা বিট্রে, ঠিক আছে? ট্রিকারি বা বিট্রে। সো চিকানারি তোমার মনে থাকবে, বিট্রে ওয়ার্ডটা কিন্তু তোমার ঠিকই মনে থাকবে যে চিকানারি মানে বিট্রে, এটা হচ্ছে প্রতারণা করা। সো প্রতারণার উল্টা কি? ট্রাস্ট বা বিশ্বাস, তাই না? তো তুমি এভাবে মনে রাখতে পারো। ভোলাটাইল আমি কি বললাম? ভ্যারিয়েবল। ক্লামজি, ক্লামজি হচ্ছে যে তোমার বিজার, যেমন আমি বলছিলাম না যে অনেক অদ্ভুত বা কিন্তু স্যাটিসফাইং, জিনিসটা মানে খারাপ লাগে না। ক্লামজি হচ্ছে খারাপ লাগে, কেমন জানি মানে ভাল লাগে না, আজবের মধ্যে কিন্তু কেমন জানি না, ভাল লাগতেছে না, সেরকম। অকওয়ার্ড, আনগ্রেটফুল, ঠিক আছে? তো নট অ্যাপিলিং, তুমি এটার অ্যান্টোনিম বলতে পারো অ্যাপিলিং। ওকে, আর সিনোনিম বলতে পারো অকওয়ার্ড বা আনগ্রেটফুল, এটাকে বলে ক্লামজি, ঠিক আছে? কমপ্লায়েন্ট, কমপ্লায়েন্ট আর কমপ্লেইন্ট এই দুইটা কিন্তু সেম না। একটু লিখে দেখাই। কমপ্লেইন্ট হচ্ছে অভিযোগ, আর কমপ্লায়েন্ট এটার অর্থ হচ্ছে ভদ্র বা বিনম্র, ভদ্র বা বিনম্র বা বিনয়ী বলতে পারো, ঠিক আছে? সো কাছাকাছি মিনিং কিন্তু খেয়াল রাখতে হবে। কমপ্লেইন্ট, কমপ্লায়েন্ট, আই আর এদিক ওদিক করা যাবে না। একটা অর্থ হচ্ছে অভিযোগ, একটা অর্থ হচ্ছে ভদ্র। কমপ্লায়েন্ট যে পোলাইট বা কার্শিয়াস, কার্টেসি থেকে কার্শিয়াস আসছে, ঠিক আছে? কার্টেসি থেকে কার্শিয়াস আসছে। ক্রেডিবল, ক্রেডিবলের সিনোনিম হচ্ছে ট্রাস্টওয়ার্দি বা লাইকলি। ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বস্ত, ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বস্ত, ক্রেডিবল মানে বিশ্বস্ত,
ক্রেডিবল মানে বিশ্বস্ত। একদম আমি 100% যে কি বলে বইয়ের গুলা বা বিগত বোর্ডের কোশ্চেন গুলো নিয়ে আসছি এমন না, যে ওয়ার্ডগুলোর মিনিং তুমি আসতে পারে বাট ভুল করতে পারো, একাডেমিক অ্যাডমিশন দুই জায়গাতেই লাগে, আমি সেরকম কিছু কিছু কমন ওয়ার্ডস গুলা নিয়ে আসছি আলোচনা করার জন্য, বুঝতে পারছো? এগুলো স্পেসিফিক কোনো বই থেকে, সরি, এগুলো স্পেসিফিক কোনো বই থেকে না বা স্পেসিফিক কোনো বোর্ড কোশ্চেন থেকে না, এটা হচ্ছে কমন যেসব ওয়ার্ড তোমার জানা থাকা অ্যাটলিস্ট প্রয়োজন, বা যেগুলো তোমার জানা থাকলে তুমি পরবর্তীতে হেল্প পাবা, সেরকম ওয়ার্ডগুলো নিয়ে আসছি, ঠিক আছে? যাই হোক, ডেন্টি মানে হচ্ছে টেস্টি। ডেন্টি বানানটা ডার্টির মতো লাগে দেখে তোমরা কেউ নোংরা কিছু ভাইবো না, ঠিক আছে? বা নোংরা অর্থ বা পচা বা ভালো না এরকম অর্থ কিন্তু হবে না। ডেন্টি অর্থ হচ্ছে সুস্বাদু বা টেস্টি। ওকে, অনেক সময় দেখা যায় যে মানে এই জিনিসটা আমি কেন বললাম, অনেক সময় হয় কি একটা ওয়ার্ড স্পেল করতে বা একটা ওয়ার্ড উচ্চারণ করতে যদি আমাদের অন্য টাইপের কোন একটা ওয়ার্ডের সাথে মানে অন্য কোন একটা ওয়ার্ডের সাথে স্পেলিং একটা কাছাকাছি হয়ে যায় না, আমরা মনে করি স্পেলিং কাছাকাছি মিনিংটাও কাছাকাছি, এই ভুলটা একটা কমন ভুল, ঠিক আছে? তো দেখা যায় মাথা বলতে সাবকনসিয়াসলি আচ্ছা ডেন্টি ডার্টি মিনিং তো মানে উচ্চারণ তো কাছাকাছি, মিনিং হয়তো কাছাকাছি, ডার্টি মানে যেহেতু নোংরা বা পচা, ওটা অর্থ হয়তো নোংরা বা পচা বা এই টাইপের কিছু একটা হবে, কিন্তু অর্থ কিন্তু টোটালি উল্টা। ওকে, সো এই জিনিসটা মাথায় আসতে পারে, সাবকনসিয়াস মাইন্ডে তো অনেক কিছু আসে। আমি এরকম ছোট ছোট জিনিসগুলো ধরে দিতেছি যে তুমি কোন কোন ট্র্যাপ থেকে সাবধান থাকবা, ঠিক আছে? সেই ট্র্যাপগুলো তোমাকে আমি ধরা দিতেছি। ডিসিটফুল, আচ্ছা ডিসিটফুল মানে হচ্ছে ডিসেপটিভ, মিসলিডিং। এখন তোমার কথা হচ্ছে ডিসেপটিভ বুঝলাম, মিসলিডিং মনে থাকবে না, আমি এটা ইজি একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে চাই। ইজি একটা ওয়ার্ড, স্ক্যাম। বর্তমান যুগে ফেসবুক চালায়, অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আছে, ইউটিউব দেখে, বাট স্ক্যাম ওয়ার্ডটা শুনেনি এমন মানুষ নেই। তুমি স্ক্যাম দিয়ে মনে রাখো, ডিসিটফুল মানে স্ক্যাম আমরা জানি, তোমাদের স্ক্যামের মিনিং বলা লাগবে না, স্ক্যাম মানে প্রতারণা, স্ক্যাম মানে ঠকবাজি। সো ডিসিটফুল মানে হচ্ছে এরকম ঠকবাজি বা ভ্রান্ত ধারণা, যেটা মনে করো তোমাকে ভ্রান্ত করবে, যেটা তোমাকে বিভ্রান্ত করবে, যেটা তোমাকে মিসগাইড করবে, মিসলিড করবে, যেটা তোমাকে মানে তোমার সাথে প্রতারণা বা ঠকবাজি করবে, সেরকম কন্টেন্ট বা সেরকম জিনিসকে বলা হয় ডিসিটফুল, ঠিক আছে? যে প্রতারণাপূর্ণ বা হঠকারিতাপূর্ণ বলে এটাকে। ওকে, হঠকারিতা। যাই হোক, ডেলিংকুয়েন্ট মানে কি? ডেলিংকুয়েন্ট ওয়ার্ডটা শুনি, ডেলিংকুয়েন্টের আমি সিনোনিম কি জানতে পারি? সিনোনিম দেয়া ছিল ইরেন্ট। আমি যখন সিনোনিম লিখতে গেছি, সিনোনিম কিন্তু ক্রিমিনাল আর ইরেন্ট ছিল, বাট আমি ক্রিমিনাল বা ইরেন্টের চেয়ে আমি আর একটু ইজিয়ার কিছু সিনোনিম খুঁজেছিলাম। আচ্ছা হ্যাঁ, আমি ক্রিমিনাল দিয়ে মনে রাখতে পারি, বাট ইজিয়ার সিনোনিম কি? ইজিয়ার সিনোনিম হচ্ছে ল ব্রেকিং, যে আইন ভঙ্গ করে, আইন অমান্যকারী, তাদেরকে বলা হয় ডেলিনকুয়েন্ট। এবং তারা অপরাধী তো অনেক কিছু হয়, যে আইন ভঙ্গ করে সে অপরাধী, যে কোনো একটা কিছু মানে মানুষের ক্ষতি করে সে অপরাধী, যে মানুষের কোনো কিছু চুরি করে বা ডাকাতি করে, ছিনতাই করে, তারা অপরাধী। তো কোন অপরাধী? যে কোনো আইন ভঙ্গ করে, যে কোনো রুলস যে ব্রেক করবে, যে কোনো ল যে ব্রেক করবে, তাকে ডেলিনকুয়েন্ট বলা হবে না। ক্রিমিনাল তো প্রচুর আছে। উইচ ক্রিমিনাল? ইরেন্ট মানে এখানে এটাই বোঝানো হয়েছে। ডরমেন্ট অর্থ হচ্ছে সুপ্ত, ডরমেন্ট অর্থ হচ্ছে সুপ্ত, ঠিক আছে? ডরমেন্ট অর্থ হচ্ছে সুপ্ত। ইনার্ট বা লেটেন্ট বলে, ঠিক আছে? এটাকে ইনার্ট বা লেটেন্ট বলা হয়। লেটেন্ট মানে হচ্ছে ভিতরে সুপ্ত বা ভিতরে অন্তর্নিহিত, তোমার ভিতরে একটা যোগ্যতা লুকায় আছে, তুমি জানো না। তুমি যখন সেটার উপর কাজ করবে, তুমি যখন নিজেকে পুশ করবে, তখন দেখা যাবে তোমার সেই প্রতিভাটা, তোমার সেই যোগ্যতাটা হারনেস হয়ে বের হয়ে আসছে। এটাকে ডরমেন্ট বলে। আর্নেস্ট মানে হচ্ছে খুবই বিনীত, মানে আমরা বলি না যে বিনীত নিবেদন এই যে, বা অতএব আবেদন এই যে, আমরা অ্যাপ্লিকেশনে বলি না যে স্যারের কাছে আমরা খুব উই দেয়ারফর প্রে এন্ড হোপ, ওই যে উই দেয়ারফর প্রে এন্ড হোপ, ওইটা হচ্ছে উই আর্নেস্টলি রিকোয়েস্ট। আমরা একদম মানে কি বল যায়, হাতটা জড়ো সড়ো করে খুব বিনয়ের সাথে, বিনয় বিগলিত হয়ে একদম বিনয়ের চড়ে গলনাঙ্কে পৌঁছায় গেছি, পুরো গলে যাচ্ছি, সেরকম একটা অবস্থা। ওই গলনাঙ্কে পৌঁছায় গিয়ে যখন আমরা বিনয় প্রকাশ করি, তখন সেটাকে আর্ডেন্ট বা সিনসিয়ার বলা হয় এবং এটাকে আর্নেস্ট বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, সেন্টেন্স মেক করলে মনে রাখতে ইজি হয়। আমি ওই যে বুনের কথা যেটা বললাম, ইমেজ দিয়ে মনে রাখা এবং সেন্টেন্স দিয়ে মনে রাখা, এটা দিয়ে মনে রাখতে ইজি হয়। ছোটবেলায় আমাদের মেক সেন্টেন্স এই কারণে করায়, দেখবা ক্লাস 2, 3, 4 এ বাচ্চাদের কেন মেক সেন্টেন্স করায়, কারণ যে ওয়ার্ডগুলো শিখাচ্ছে তারা যখন মেক সেন্টেন্স করবে, তখন এই মেক সেন্টেন্স দিয়ে তাদের এর জিনিসটা মাথায় থাকবে, ঠিক আছে? এবং দেখো ছোট বাচ্চাদের মেক সেন্টেন্স এক টাইপের বাক্য বেশি লিখতে একটু না করে, যে তাহলে তারা শিখতে কম পারে। যে আই হ্যাভ এ বল, আই হ্যাভ এ ক্যাট, আই হ্যাভ এ ডগ, তো সবই যদি আই হ্যাভ এ দিয়ে মনে রাখি, তাহলে কিন্তু আলাদা মিনিং আমার মনে রাখতেই হইতেছে। কিন্তু যদি আমি একটু ডিফারেন্ট ওয়েতে মনে রাখি, যে আমি ওই সেন্টেন্স দিয়ে মিনিং বের করতে পারবো, তাহলে দেখবা ওই যে ছোট বাচ্চা সেও ইজিলি মনে রাখতে পারতেছে শব্দের ওয়ার্ডটা, ইভেন তুমি বড় বাচ্চা হয়েও ইজিলি মনে রাখতে পারতেছো। সো ছোট বড় হোক, যে বাচ্চাই হোক না কেন, ট্রিক সবার জন্য অ্যাপ্লিকেবল। আসো পরের গুলা দেখি। ওকে, এন্ডিভার মানে হচ্ছে চেষ্টা করা, শুধু চেষ্টা না, এন্ডিভার মানে হচ্ছে মানে অক্লান্ত চেষ্টা।
বা এটাকে কি বলা যায়, একদম মানে খুবই, এটাকে শুধু চেষ্টা না, এটাকে আরো সুন্দর ভাবে যদি আমি বলতে চাই, এটাকে শুধু চেষ্টা না, এটার আরো সুন্দর একটা ইয়া আছে, যে কি বলা যায়, আমরা বলি না কোনো কিছুর জন্য খুব প্যাশনেটলি খেটে যাওয়া, খুব প্যাশনেটলি খাটাখাটনি করা, এন্ডিভার হচ্ছে সেরকম। এটা খুব সুন্দর একটা বাংলা ওয়ার্ড আছে, মানে এর মধ্যে মনে পড়তেছে না। তো এটাকে তুমি আপাতত যেটা মনে পড়লে আমি সাথে সাথে লিখে দিব, যে অ্যাটেম্পট, ট্রাই বা স্ট্রাইভ। ঠিক আছে, মনে পড়ছে, তুমি এটাকে মনে রাখতে পারো ট্রাইং হার্ড দিয়ে। ঠিক আছে, ট্রাইং হার্ড, ট্রাইং হার্ড। ধরো তুমি মেডিকেলে পড়তে চাও, তুমি সেই প্যাশনের জন্য ছুটতেছো, তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তুমি সেই প্যাশনের জন্য ছুটতেছো। যদি তুমি কমার্স বা সায়েন্স, কমার্সের স্টুডেন্ট থাকো, তোমার টার্গেট আইবিএ, তো সেই আইবিএ এর জন্য তুমি যে পড়াশোনা করতেছো, বা ঢাকা ভার্সিটি সি ইউনিট বি ইউনিটের জন্য যে পড়তেছো, তুমি কিন্তু প্যাশন থেকে পড়তেছো, তুমি চেষ্টা, নিজে ফুল ফোর্সে চেষ্টা করতেছো যেন আমার এইচএসসি এ প্লাস থাকে, আমি সেই অ্যাডমিশন ক্র্যাক করতে পারি, আমি যেন ভালো জায়গায় চান্স পাইতে পারি। তো এই যে তুমি যে সেটার জন্য চেষ্টা করে যাইতেছো, নিজেকে পুশ করে যাইতেছো, এটা হচ্ছে এনডিএফআর। ঠিক আছে, তুমি এটাকে বলে এনডিএভার। তো এটার উল্টাটা কি? ইগনোরেন্ট, উদাসীনতা, ইগনোরেন্স, রিলাক্টেন্সি। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার মানে কি বলা যায় অ্যান্টোনিম। ইটার্নাল, ইটার্নাল মানে হচ্ছে একদম মানে কি বলা যায় অমর। ইটার্নাল মানে হচ্ছে অমর। ঠিক আছে, ইটার্নাল হচ্ছে অমর, ইমর্টাল। ইটার্নালের একটা শ্রেণী মনে রাখলে তুমি পারতেছো, ইমর্টাল। আর পারপেচুয়াল হচ্ছে আজীবন, চিরচলমান বা চির মানে কি বলা যায় আজীবন ধরে চলমান বা চিরদিন ধরে বিরাজমান, এগুলাকে পারপেচুয়াল বলে। ঠিক আছে, তো আশা করি ইটার্নাল ক্লিয়ার। ফাস্টিডিয়াস হচ্ছে মেলিকিউলাস, আচ্ছা মেটিকিউলাস পারফেকশনিস্ট। তো ফাস্টিডিয়াস, ফাস্ট থেকে কিন্তু ফাস্টিডিয়াস না, এটার অর্থ অন্যটা। মেটিকিউলাস, মেটিকিউলাস মানে তুমি বুঝতেছো না, আচ্ছা আমার দুইটা ওয়ার্ড দিলাম তো একটাও বুঝতেছি না। ফাস্টিডিয়াস মানে এই ওয়ার্ডটা কিন্তু ছিল না, পারফেকশনিস্ট ওয়ার্ডটা ছিল না, আমি যে লিখে আনছি। কারণ কি দেখো, ফাস্টিডিয়াস মানে যদি পারফেকশনিস্ট, এটার অর্থ খুঁতখুঁতে, যে সে খালি খুঁত খুঁজে। তো একটা মানুষ খুঁতখুঁতে হইলে তুমি সেটা সিনোনিম কি লিখবা, বা তুমি সেটাকে কি চিন্তা করবা, যে আচ্ছা সে তো খুব খুঁতখুঁতে স্বভাবের, বা তাহলে একটা মানুষ খুঁতখুঁতে স্বভাবের হইলে সে কি চায়? সে সবসময় নিখুঁত জিনিস চায় না, সে সবসময় এটাই চাবে না যে তার জিনিস বা সে যেটা দেখতেছে তার মধ্যে কোনো খুঁত না থাকুক। সে যেটাই নিয়ে খুঁত বিচার করবে সেটার মধ্যে কোনো খুঁত থাকবে না, সে এটাই খুঁজবে, কোনো ত্রুটি থাকবে না, ত্রুটিহীন জিনিস সে খুঁজবে। তো আমি কি তাকে পারফেকশনিস্ট বলতে পারি না? যে সে সবকিছুতে পারফেকশন চায়, সে একজন পারফেকশনিস্ট। পড়ালেখা হোক, জিনিসপত্র হোক, বিভিন্ন কেনার ক্ষেত্রে প্রোডাক্ট হোক, কি তার পারফরমেন্স হোক, সে সব ক্ষেত্রে পারফেকশনিস্ট হইতে চায়। সো এইরকম মানুষই কিন্তু ফাস্টিডিয়াস। যারা ফাস্টিডিয়াস তারা পারফেকশনিস্ট হয়। সিনোনিমাসলি সেম, নট সিমিলার, এটা কিন্তু সেম মানুষ। আর মেটিকিউলাস, তাহলে আমি মেটিকিউলাসও বুঝতেছি, ফাস্টিডিয়াসও বুঝতেছি, দুইটাই পারফেকশনিস্ট দিয়ে মনে রাখতেছি। দেখো আমি এইটার সিনোনিম মনে রাখতেছি, কিন্তু এইটার সিনোনিম দিয়ে এগুলো মনে না রেখে আমি পারফেকশনিস্ট দিয়ে এই দুটো মনে রাখতেছি, উল্টা ব্যাকওয়ার্ডে আসতেছি। ওকে, ওয়ার্ড অনেক সময় হেল্প করে। ফ্লিমজি, ফ্লিমজি অর্থ হচ্ছে থিন, পোর, গজি, মানে হচ্ছে তোমার কি বলা যায়, ফ্লিমজি হচ্ছে থিন, পোর বা গজি। এখানে থিন বা জীর্ণ শীর্ণ। ঠিক আছে, থিন ফ্লিমজি বলতে জীর্ণ শীর্ণ বা একটু কেমন জানি বোঝায়, এটা ক্লামজির মতে, তবে ক্লামজি তো কুৎসিত, ফ্লিমজিটা কুৎসিত না, ফ্লিমজিটা হচ্ছে মানে এই অর্থে। গ্যালান্ট হচ্ছে বোল্ড বা ব্রেভ, গ্যালান্ট হচ্ছে বোল্ড বা ব্রেভ। আমরা বলি না যে একটা বলিষ্ঠ পদক্ষেপ, একটা দৃঢ় পদক্ষেপ, সেটাকে বলা যায় হচ্ছে গ্যালান্ট। ঠিক আছে, দৃঢ়। গ্রিভ, গ্রিভ অর্থ সবাই জানো, গ্রিভেন্স, দুঃখ, মিজারি, সাফারিং, সরোজ, এই যে মিজারি, ডিস্ট্রেস। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রিভ। তো এটার উল্টা কি হবে? হ্যাপিনেস, জয়, প্লেজার, তাই না? হস্টিলিটি, ওই যে আমরা এটা কি পড়ে আসছিলাম, হস্টাইল দিয়ে মনে রাখছিলাম, অ্যাডভার্স। তো এখন অ্যাডভার্স না, এখন ডিরেক্ট হস্টিলিটি এসে পড়ছে। ঠিক আছে, এইটার সিনোনিম কি মনে রাখবো? অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিজম, মতানৈক্য বা বৈরিতা। অ্যান্টাগনিজম মানে হচ্ছে বৈরিতা, তোমার সাথে আমি ডিরেক্ট শত্রু না, কিন্তু মনে মনে তোমার সাথে আমার শত্রুতা বা আদায় কাজ করার সম্পর্ক, সেটাকে অ্যান্টাগনিজম বলে। ঠিক আছে, যেমন তোমার বড় বড় রাষ্ট্রের মধ্যে যে শত্রুতা চলে না, সেটাকে অ্যান্টাগনিজম বলে। বড় বড় রাষ্ট্রের মধ্যে যে শত্রুতা চলে, সেইগুলা আন্তর্জাতিক পর্যায়ের মানে তোমার রাইভালরিকে অ্যান্টাগনিজম দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এবং কোন রাষ্ট্র যদি দেখা যায় খুব বেশি ওয়ারলাইক হয় বা খুব বেশি শত্রুতাপূর্ণ হয়, তাদেরকে অ্যান্টাগনিস্ট বলা হয়। ঠিক আছে, এটা কনটেক্সচুয়ালি আসলে আমি তাই বললাম। এনমিটি, এনিমি থেকে, এনমিটিটা আসছে এনিমি থেকে, এনিমি থেকে এনমিটিটা আসছে। ওকে, এনিমি থেকে এনমিটিটা আসছে। ইলিসিট, ইলিসিট মানে হচ্ছে আনলফুল বা ইলিগাল। সো ইলিসিট তুমি এটা মনে রাখতে পারো, ইলিসিট, ইলিগাল, ইলিসিট, ইলিগাল। প্রচেষ্টা, হ্যাঁ প্রচেষ্টা, হ্যাঁ প্রচেষ্টা বলা যায়, প্রচেষ্টা বলা যায়। ইনফ্রিঞ্জ, ইনফ্রিঞ্জ এই জিনিসটা আমি ভুল করছিলাম, আমি আর কোনটা পরীক্ষা জন্য আসলাম, ইনফ্রিঞ্জ ভুল করছিলাম। ইনফ্রিঞ্জ মানে হচ্ছে ভায়োলেট বা ব্রেক। ওই যে
কন্ট্রাভিন হলে কিন্তু মনে রাখতে পারতাম না। আমি কি দিয়ে মনে রাখছি? ভায়োলেট বা ব্রেক। তুমি যখন কোনো রুলস ভায়োলেট করবা, কোনো রুলস ব্রেক করবা, সেটাই হচ্ছে ইনফ্রিঞ্জ। ঠিক আছে, কোন একটা নিয়ম দেওয়া হয়েছে বাট তুমি সেটা ব্রেক করে ফেলছো। জোভিয়াল, জোভিয়াল ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। জোভিয়াল ওয়ার্ডটা মাঝে মধ্যে তোমার একাডেমিকে আসে এবং এটা বিসিএস এর জন্য খুবই প্রিয় একটা ওয়ার্ড, 2বার বিসিএস আসছে আর অন্যান্য ভারতীয় পরীক্ষাতে আসছেই। সো জোভিয়াল মানে হচ্ছে জয়াস, হ্যাপি, ফেস্টিভ। জোভিয়াল মানে হাসি খুশি। ঠিক আছে, জয় দিয়ে মনে রাখবো, যেতে জয়, যেতে জোভিয়াল, যেতে জয়, যেতে জোভিয়াল। ওকে বাচ্চা বাট ওকে। আচ্ছা একটু দেখি তো আমার ভয়েসটা সব ক্লিয়ার আছে কিনা। আমার ফোনে তো নেট গেছে, একটু এক মিনিট। লাইভ কি সব ঠিকঠাক চলতেছে? হ্যাঁ লাইভ সব ঠিকঠাক চলতেছে। ফোনে হঠাৎ করে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে, তো আমি ভাবলাম যে আমার ক্লাস গেলো কিনা, ভয় পেয়ে গেছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে আমার সামনে। সো ম্যালাইস বা ম্যালিস, এটার অর্থ হচ্ছে মেনেভোলেন্ট বা অ্যানিমোসিটি। ঠিক আছে, অ্যানিমোসিটি। তোমার কাছে অর্থ শুনে মনে হতে পারে আচ্ছা হস্টিলিটি ম্যালাইস সেম অর্থ, বাট না। ম্যালাইস হস্টিলিটি হচ্ছে শত্রুতা, হস্টিলিটি হচ্ছে কারো বিপক্ষে, কারো প্রতিপক্ষতা, প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু ম্যালাইস অর্থ হচ্ছে বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ। ঠিক আছে, বিদ্বেষ কিন্তু সবসময় শত্রু না। অনেক সময় দেখা যায় যে বিদ্বেষ, যার মনে বিদ্বেষ আছে সে তার শত্রু বন্ধু সবার প্রতি বিদ্বেষ পোষণ করে। ঠিক আছে, তার এই বিদ্বেষটা এসে পড়ে। ঠিক আছে, একজন বিদ্বেষী মানুষ কখনো নিঃস্বার্থভাবে কারো প্রতি মানে কি বলা যায় যে খুব আন্তরিক হইতে পারে না, তার মধ্যে একটা বিদ্বেষ কাজ করে, অভ্যাসটা এত খারাপ। ঠিক আছে, সো বিদ্বেষ হচ্ছে ম্যালাইস। এটাকে তুমি জেলাসির সাথে কম্পেয়ার করতে পারো। অ্যানিমোসিটি এটা হচ্ছে সেই অর্থে বৈরিতা যে না তার কোনো কিছু, এটা হিংসা অর্থে। অ্যানিমোসিটিটাও হচ্ছে হস্টিলিটি, বাট হিংসা অর্থে হস্টিলিটি। তোমার শত্রুতা বা কারো প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিপক্ষতা অর্থে হস্টিলিটিটা। ঠিক আছে, মেলেভোলেন্ট কারোর জন্য অপকারী বা কারোর জন্য হচ্ছে ক্ষতিকারক সেই অর্থে। ম্যাগনানিমাস, আচ্ছা ম্যাগনানিমাস ওয়ার্ডই তো ছিলাম না। ম্যাগনানিমাস মানে কি? ম্যাগনানিমাস মানে হচ্ছে বেনেভোলেন্ট বা চ্যারিটেবল। এই যে অ্যানিমোসিটি বললাম না, এই ম্যালাইস আর ম্যাগনানিমাস এই দুইটা একে অপরের অ্যান্টোনিম, এই দুইটা একে অপরের অ্যান্টোনিম। চ্যারিটেবল, বেনেভোলেন্ট সিনোনিম, আর এটা উল্টা হচ্ছে মেলেভোলেন্ট, অ্যানিমোসিটি। মেলেভোলেন্ট, বেনেভোলেন্ট অ্যান্টোনিম। চ্যারিটেবল অ্যানিমোসিটি না, বাট মেলাইস আর ম্যাগনানিমাস এই দুটো হচ্ছে তোমার অ্যান্টোনিম। মিশাপ, মিশাপ মানে হচ্ছে মিসফরচুন, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা বা দুর্ভাগ্য, দুর্ঘটনা বা দুর্ভাগ্য। ঠিক আছে, একটা কিছু ঘটে না যে মানে অপমৃত্যু বা মানে একটা কি বলা যায় আনওয়ান্টেড একটা ব্যাড সিচুয়েশন, সেগুলোকে মিশাপ বলে। যেমন রোড মিশাপ, রোড মিশাপ মানে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, রোড ক্যাজুয়ালিটিস, এটা হচ্ছে মিশাপ। ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশনকে আমি কি দিয়ে মনে রাখতে পারি? এক্সিবিশন। ম্যানিফেস্টেশন একটা সুন্দর সিনোনিম আছে, আমি বলবো এটা সবাই মনে রাখবা, সেটা হচ্ছে এক্সাম্পলিফিকেশন। এই দুটো ওয়ার্ড লাগে, এই দুটো ওয়ার্ড লাগে, ম্যানিফেস্টেশন, এক্সাম্পলিফিকেশন। ঠিক আছে, তোমার এই ওয়ার্ডটার সরাসরি সিনোনিম অ্যান্টোনিম ইংলিশ সেকেন্ড পেপার আসেনি, বাট ইংলিশ ফার্স্ট পেপার কোন একটা জায়গায় আসছিল, ম্যানিফেস্টেশন আর এক্সাম্পলিফিকেশন এই জিনিসটা আসছিল। ওকে, সো দরকার আছে এটা। নেসেন্ট, নেসেন্ট মানে কি? নেসেন্ট মানে তুমি জানো না, তুমি মনে রাখলে বিগিনিং বা স্টার্টিং। এবার কি? বিগিনিং মানে শুরু, স্টার্টিং মানে আরম্ভ, নেসেন্ট মানে আরম্ভ, শুরু করা, সূচনা, স্টার্টিং, এরকম কিছু বুঝাবে। ওকে, ওবে, ওবে, আচ্ছা ওবে, এটা তো মান্য করা, মেনে চলা, আমরা সবাই জানি। ঠিক আছে, মেনে চলা বা মান্য করা, কিন্তু এটা সিনোনিম কি? ইয়েল্ড আর সামিট। উই মাস্ট ইয়েল্ড টু আওয়ার প্যারেন্টস, উই শুড সামিট আওয়ার প্যারেন্টস, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। ওকে, সো তুমি কিন্তু বলতে পারো যে উই শুড ইয়েল্ড আওয়ার প্যারেন্টস, উই শুড ইয়েল্ড টু, ইয়েল্ড এর পর টু হয়। ওকে, ইয়েল্ড এর পর টু হয়, সো ইয়েল্ড এর পর টু হয়, ইয়েল্ড বা সামিটের পর টু হয়। কিন্তু ওবের পর কিছু হবে না, ওবে একাই বসবে, ওবের পর কিছু হবে না। ওবের পর তুমি ওবে ইয়োর প্যারেন্টস বলতে পারবা, কিন্তু ইয়েল্ড বা সামিট ইয়োর প্যারেন্টস বলতে পারবা না, সামিট টু বলতে হবে। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল রেখো। সেম মিনিং থাকা সত্ত্বেও কিছু কিছু থাকে না, বলছিলাম না যে সেম মিনিং থাকলে ওটা লাস্টে সেম প্রিপোজিশন বসে, এখানে ওবের ক্ষেত্রে সেমটা হবে না, একটু ডিফারেন্ট হবে। অবনক্সাস, অবনক্সাস মানে হচ্ছে অবজেকশনেবল। অবনক্সাস মানে ধরো এটা অবজেকশনেবল কি হবে? অবনক্সাস মানে হচ্ছে আপত্তিকর, খারাপ বলা যায় না কিন্তু আপত্তিকর। কিছু জিনিস থাকে না যে না এটাকে খারাপ বলতে পারতেছি না, বাট জিনিসটা কেমন আপত্তিকর একটা জিনিস, এই জিনিসটা মানে ভালো বলা যাইতেছে না কিন্তু অ্যাকচুয়ালি খারাপও না, বাট জিনিসটা কোয়েশ্চেনেবল, অবজেকশনেবল। সো এই কাজটা করে না। যেমন দেখা যায় অনেক সময় থাকে না বাড়ির নিচে মানুষ ক্রিকেট খেলে, ধুমধাম মারে, তো কি হয়
ক্রিকেট খেলাটা কিন্তু খারাপ কিছু না, বাট তুমি এমন ভাবে ধুমধাম করে খেলতেছো যে উপর থেকে অবজেকশন আসবে, উপর থেকে চিল্লাচিল্লি করবে, তোমার খেলা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? স্পেশালি ফুটবল খেলার ক্ষেত্রে জিনিসটা খুব বেশি। ক্রিকেটেও তো বল ধুমধাম লাগে, ঠিক আছে, কিন্তু ফুটবলে তো অল টাইম পানাপানি চলে। সো তুমি ধরো ফুটবল খেলতেছো, মাঠে খেলছো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি যদি বাড়ির নিচে ধুমধাম করে বাড়ির নিচে প্লেগ্রাউন্ড বানা ফেলো, উপর থেকে কিন্তু অবজেকশন আসা খুব স্বাভাবিক। এটা খারাপ বলা যেতেছে না, কিন্তু কাজটা ভালো হইতেছে না, আপত্তিকর একটা কাজ। এইগুলো তুমি বলতে পারো অবনক্সিয়াস। যদি অবনক্সিয়াসটা আরো নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, বাট আমি তোমাকে মনে রাখার জন্য একটা পজিটিভ মিনিং বললাম। অবনক্সিয়াসটা আরেকটু মানে কি বলছে, আরেকটু নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। অমনিপোটেন্ট, অমনিপোটেন্ট মানে হচ্ছে একদম মানে কি বলা যায়, খুব মানে সুপ্রিম বা স্ট্রংগেস্ট, খুবই মানে পরাক্রমশালী টাইপের বোঝায়, ঠিক আছে, খুব পরাক্রমশালী টাইপের বোঝায়। সুপ্রিম বা স্ট্রংগেস্ট, সুপ্রিম বা স্ট্রংগেস্ট। প্যারাডক্স হচ্ছে তোমার মতানৈক্য বা বিতর্ক। প্যারাডক্স হচ্ছে মতানৈক্য বা বিতর্ক, প্যারাডক্স। এটা হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে পারো কন্ট্রাডিকশন বা কনফ্লিক্ট দিয়ে, মতের অমিল। আর কোয়েন্ট মানে হচ্ছে অ্যান্টিক বা রিডিকুলাস। কোয়েন্ট মানে হচ্ছে অ্যান্টিক বা রিডিকুলাস। অ্যান্টিক বা রিডিকুলাস মানে কিছু থাকে না যে আদিম চিন্তা ভাবনা সম্পন্ন মানুষ, সেই অর্থে কোয়েন্টটা বসে, ওকে, সেই অর্থে কোয়েন্টটা বসে। সো আমি আরো সিনোনিম অ্যান্টোনিম আনতে পারতাম, বাট আমি আর আনিনি। আমি মোটামুটি কয়েকটা রিভিউ করলাম। আমি চাইলে অনেকগুলো আনতে পারতাম, বাট এতগুলো পরে আসলে মাথায় রাখা যেত না। আমি করাবো কি, আর 2-3টা বোর্ড সলভ করাবো, ওখান থেকে আরো রিলেভেন্টলি আমরা আরো সিনোনিম অ্যান্টোনিম শিখে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং একই সাথে কিভাবে বোর্ড সলভ করতে হয় সেটা আমাদের আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? সো এতক্ষণ আমি যে সিনোনিম অ্যান্টোনিম দেখাইছি, জিনিসগুলো কি মোটামুটি ক্লিয়ার বা সহজ লাগতেছে? একটু বলো তোমাকে জিনিসগুলো কি মানে একটা ওয়ে বুঝা গেছে যাচ্ছে সিনোনিম অ্যান্টোনিম কিভাবে অ্যাপ্রোচ করতে পারি বা কিভাবে ভালো মার্ক পেতে পারি? একটু আর কি সহজ লাগতেছে জিনিসগুলা, বলো তো? আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে কি হচ্ছে? কিলো একটু রেসপন্স করো। কি অবস্থা তোমাদের? জিনিসগুলো বুঝতেছো? কমেন্ট আসে না কেন আমার এখানে? কি হলো? বোর্ডে কমেন্ট চেক করতে হবে, কমেন্ট আসতেছে না। প্যারা প্যারা প্যারা, কমেন্ট আসে না কেন? ও আচ্ছা, জি ভাই ক্লিয়ার। আচ্ছা, 1 নাম্বার সিন প্যাসেজের এমসিকিউ এ আসে, হ্যাঁ। আচ্ছা, জি ফর জি ক্লিয়ার সব। আমি বুঝলাম না আমার ফোনে একটা কমেন্ট আসতেছে না কেন। লাস্ট ক্লাসে ফোন আমার সাথে বিট্রে করলো, আমার সাথে কি বলছে বিট্রে, আমরা কি জানি পড়লাম চিকানারি, কোন ফোন আমার সাথে চিকানারি করলো ক্লাসের মধ্যে, অ্যান্টোনিম আমাদের শিখা দিল। যাই হোক, ফোন আমার সাথে এই কাজ শুরু করছে। যাই হোক, ফোনের চিকানারিতে আমি এখন বোর্ডে এসে পড়ছি, ফোনের বিট্রেতে। আমরা তাহলে এখন বোর্ড সলভ শুরু করি, ঠিক আছে? ক্লাস, আমার ফোনে ক্লাস চলতেছে, সব চলতেছে, কমেন্ট আসতেছে না, ভৌতিক ব্যাপার স্যাপার। সো এখানে একই হলো। দূর। যাই হোক, সো আসো আমরা এখন বোর্ড সলভ শুরু করি, একটা একটা করে বোর্ড বুঝি কিভাবে কি করতে হবে সেটা আমরা বুঝে বুঝে আগাই। সো লেটস স্টার্ট, বিসমিল্লাহ। ইলিটারেসি, আগে আমি প্যাসেজটা পড়ি, প্যাসেজটা পুরো পড়ার পর দেন আমি সিনেমাটা নিয়ে যাবো। আগে প্যাসেজটা ভালো করে পড়ি। ইলিটারেসি ইজ আ কার্স, দারিদ্র একটি অভিশাপ। ইট ইট রিটার্ডস অল ডেভেলপমেন্ট ওয়ার্ক অফ এ কান্ট্রি। আচ্ছা, ইট রিটার্ডস অল ডেভেলপমেন্ট ওয়ার্ক অফ এ কান্ট্রি, আমি রিটার্ড অর্থ জানি না, বাট স্টিল যেহেতু বুঝতেছি এটা অল ডেভেলপমেন্ট ওয়ার্ক অফ এ কান্ট্রি, এটা নিশ্চয়ই মানে আমাদের ইলিটারেসি আমাদের মানে কান্ট্রি ডেভেলপমেন্টকে বাড়াবে না, এটাকে উন্নতি করবে না, এটাকে আরো বাধাগ্রস্ত করবে, এটাকে আরো কমাবে, এটাকে আরো ক্ষতিগ্রস্ত করবে, তাই তো? তো রিটার্ড অর্থ আমি সেরকম বুঝতেছি। আচ্ছা, এটা আমি না জানলাম, আমি মোটামুটি প্যাসেজ পড়ে জানতেছি রিটার্ড এখানে ক্ষতিগ্রস্ত অর্থে বোঝানো হয়েছে। ইট ইজ সেড দ্যাট, এটা বলা যায় যে অ্যান ইলিটারেট নেশন গ্রোপস ইন ডার্কনেস উইথ নো ডেফিনিট গোল, যে এটা বলা যায় যে একটা অশিক্ষিত জাতির কোনো গোল থাকে না, তারা রীতিমতো একটা অন্ধকারের মধ্যে বাস করে, তারা কি করবে তারা নিজেরাও জানে না। ইনফ্যাক্ট অ্যান ইলিটারেট পার্সন ইজ কনজারভেটিভ, সুপারস্টিশিয়াস অ্যান্ড ব্লাইন্ড। একজন ইলিটারেট মানুষকে কনজারভেটিভ, কনজারভেটিভ বলতে এখানে তোমার বোঝানো হয়েছে যে মানে খুব
দেখবা তুমি একটা শিক্ষিত মানুষকে যত ইজিলি একটা জিনিস বুঝাইতে পারতেছো, একটা মূর্খ মানুষকে বা যে নিরক্ষর মানুষ, মূর্খ বলতে একদম অক্ষর জ্ঞানী না এমন না, যে পড়াশোনা জানে না, এমনি জ্ঞান আছে কিন্তু পড়াশোনা জানে না, তার একটা জিনিস বুঝে তোমার ঝামেলা হয়ে যাবে। মানে সে যে তার বিশ্বাস থেকে বের হয়ে আসতে ভয় পায়, যেহেতু সে জানে না, যেহেতু সে পড়াশোনা করে নাই। সো এটার মানুষরা কনজারভেটিভ হয়, সুপারস্টিশিয়াস হয়, কুসংস্কার আচ্ছন্ন। ওই যে বিশ্বাস, বাপ দাদা বিশ্বাস, পড়াশোনা জানি আমার বাপ এটা করেছে, দাদা এটা করেছে, এটা করতে হয়, আমি হুই নাইছি, ওই টাইপের একটা ব্যাপার। ঠিক আছে, ঢাকা অ্যাকসেন্ট চলে আসছে, ডোন্ট মাইন্ড। আর ব্লাইন্ড মানে হচ্ছে ওই যে মানে মেন্টালি ব্লাইন্ড, এখানে ব্লাইন্ড বলতে মেন্টালি ব্লাইন্ড বুঝে নিছে। হি ক্যান কন্ট্রিবিউট ভেরি লিটল টু হিজ সোসাইটি এন্ড কান্ট্রি। সো সে যেহেতু নিজেই কনজারভেটিভ, নিজেই সুপারস্টিশিয়াস, সে কান্ট্রিকে কি কন্ট্রিবিউট করবে? সে কান্ট্রির জন্য অবদান রাখতে পারবে না। হি ইজ আনকনসিয়াস এন্ড আনঅ্যাওয়্যার অফ হিজ রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস। ওর যদি তুমি ওর অধিকার থেকে বঞ্চিত করো, বুঝতে পারবে না, কারণ ও দরিদ্র, ও মূর্খ, ও অক্ষর জ্ঞানহীন, ওর যে কি অধিকার, ওর যে কি প্রাপ্য জানেই না। তুমি অধিকার মেরে দিলে ও বুঝতে পারবে না। হি ইজ আনকনসিয়াস এন্ড আনঅ্যাওয়্যার। The whole country is responsible for this. এই যে একজনের মানুষ না, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের নিরক্ষর, এটার জন্য কি তুমি আমরা একজন দুইজন? ফুল কান্ট্রি রেসপন্সিবল, ফুল কান্ট্রি, জাস্ট সরকার না, আমরা যারা মানে নন গভর্নমেন্ট পিপল আছে আমাদের মধ্যে অনেকে রেসপন্সিবল, যে আমরা শিক্ষাটাকে ছড়া দেওয়ার জন্য কিছু করতেছি না। ঠিক আছে, সবার সব ক্ষেত্রে পসিবল হয় না, কিন্তু অনেক আছে পসিবিলিটি থাকা সত্ত্বেও করে না। সো ইন জেনারেল কম বেশি ওই একটা মানে রেসপন্সিবিলিটি আইসাই পড়ে। মোস্ট অফ আর পিপল আর ইলিটারেট এন্ড পোর। আমাদের দেশে কিন্তু জিনিসটা প্রচুর, ইলিটারেট এন্ড পোর বেশি। ইনফ্যাক্ট ইলিটারেসি caused by poverty stands in the way of success. একটা কথা দিকে বলি, ইনফ্যাক্ট হচ্ছে কানেক্টরস, গতকালকে ক্লাসে পড়াইছি। আর তোমাদেরকে বলছিলাম না যে নাউনের মধ্যে যখন নাউনের বৈশিষ্ট্য বর্ণনা করে সেটাকে অ্যাপোজিটিভ বলে। তুমি দেখো, ইলিটারেসি স্ট্যান্ডস ইন দ্য ওয়ে অফ সাকসেস, যে সফলতার মাঝখানে ইলিটারেসি বাধা হয়ে দাঁড়ায়, সফলতার মাঝখানে ইলিটারেসি বাধা হয়ে দাঁড়ায়। এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স, বাট স্টিল এই সেন্টেন্সের মাঝখানে আরো একটু নাউনের বৈশিষ্ট্যকে এক্সট্রা, নাউনের কথাগুলোকে আরেকটু বেশি, মানে বলা যায় না একজন মানুষকে মানে এমনি সে সামনে আছে অনেক বড় মানুষ, কিন্তু পাশে আরো কিছু চামচা তেল মারার জন্য, তো নাউনের তেল মারার জন্য আরো কিছু ওয়ার্ড আছে ওরকম, বা নাউনের বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য আরো কিছু ওয়ার্ড আছে। এটা কজড বাই পভার্টি, এটা হচ্ছে এরকম একটা ওয়ার্ড। এগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভের আগে একটা কমা বসে, পরে একটা কমা বসে। কখন যদি মডিফায়ার্স অ্যাপোজিটিভ ইউজ করতে পারে না, এরকম ভাবে একটা ওয়ার্ড বসা দিবা, যেটা হচ্ছে এই নাউনকে মানে রিলেট করে, নাউনের বৈশিষ্ট্য বা এই নাউনকে একটু তেল মেয়েরা বর্ণনা করে। ওকে, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। মডিফায়ার্স ক্লাস যখন আপলোড হবে এটা তোমরা বুঝতে পারবা। প্রিপোজিশনাল মডিফায়ার্স দুইটা ক্লাসে রেকর্ডেড হয়ে গেছে, ইনশাআল্লাহ খুব দ্রুত আপলোড হয়ে যাবে। আজকের মধ্যে ইনশাআল্লাহ আমি আপলোড করতে ব্যবস্থা করব। ওকে, আজকে বা কালকের মধ্যে দুইটা ক্লাস পেয়ে যাবা। ইলিটারেসি স্ট্যান্ডস ইন দ্য ওয়ে অফ সাকসেস। তো ইনফ্যাক্ট হচ্ছে কানেক্টরস, আর কজ বাই পভার্টি এটা হচ্ছে মডিফায়ার্স। যেহেতু পড়াইতেছি তোমাকে রিলেভেন্ট জিনিসপত্রগুলো দেখা দিতেছে, তাহলে একটা সাথে তুমি একটা লিঙ্ক আপ করে পড়লে তোমার গ্রামারের সেন্স অন্যদের চেয়ে বেশি ডেভেলপড হবে। তুমি লিঙ্ক আপ করে পড়লে তোমার মনে থাকবে বেশি, বুঝতেছো? তোমার মনে থাকবে বেশি। আমার যে মেজাজটা খারাপ লাগতেছে, আমার কমেন্ট কই হারায় গেছে। আমি আসি বোর্ড আসি, ক্লাস আছে, কমেন্ট নেই, মানে কি ব্যাপার? একটু দাঁড়াও তো 1 মিনিট, এটা দেখতে কিছু করা যায় কিনা। সমস্যা কেমন লাগে এত সমস্যা, কই গেল? একটু 1 মিনিট, ফোনে ঝামেলা করতেছে। ওকে, হ্যাঁ আসছে, ফাইনালি আসছে। যাই হোক, সো আমি রিলেভেন্ট জিনিসগুলো দেখা দিয়েছি। অল শুড বি প্র্যাকটিক্যাল এন্ড প্র্যাগম্যাটিক ওয়াইল অ্যাড্রেসিং দিস প্রবলেম। আমাদের সবার কি আরো প্র্যাকটিক্যাল, আরো বেশি মানে কি বলছে, বাস্তব ধর্মী হওয়া উচিত এই প্রবলেমগুলোর ব্যাপারে। ইফেক্টিভ মেজার্স মাস্ট বি টেকেন বাই অল কনসার্নড টু রিমুভ ইলিটারেসি এন্ড দাস মেক দ্য নেশন এনলাইটেন। যে এই সমস্যাটাকে দূর করার জন্য, নেশাটাকে আলোকিত করার জন্য আমাদের যারা সচেতন আছে তাদেরকে কাজ করা উচিত। মোটামুটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সেন্টেন্সের মানে এই জিনিসটার মিনিং বুঝে গেছি, যে এখানে কি কি নিয়ে কথাবার্তা হইতে পারে, বা এখানে যখন আমার কাছে ওয়ার্ড মিনিং চাবে কি সাথে রিলেট করে আমি বলবো। প্রথমটা আসি, কার্স। কার্সের অ্যান্টনিম জানতে চাইছি, তো কার্স কোথায় বসে? ইলিটারেসি ইজ এ কার্স। কার্স মানে অভিশাপ। সো অভিশাপের উল্টা কি হবে? অভিশাপের উল্টা হবে হচ্ছে তোমার আশীর্বাদ। অভিশাপের উল্টা কি হবে? আশীর্বাদ। সো আমি কার্সের অ্যান্টনিম হিসেবে আমি কি বলতে পারি? কার্সের অ্যান্টনিম হবে ব্লেসিংস। কার্সের অ্যান্টনিম হবে ব্লেসিংস, বা ওই যে আমি একটাকে পড়ে আসছি বুন। কার্সের উল্টা আমি বুন বলতে পারি, আমি ব্লেসিংস বলতে পারি। অ্যাডভান্টেজ হচ্ছে এই দুটো আমি সুন্দর বসাতে পারি, 1 মার্ক হয়ে গেল। রিটার্ডস, ওই যে আমি পড়ে আসছিলাম রিটার্ডস, ওই দেখো রিটার্ডস লেগে গেছে। আনএক্সপেক্টেডলি রিটার্ডসটা কাজে এসে পড়ছে। রিটার্ডস আমি কিন্তু মিনিং না জানার সত্ত্বেও বুঝতেছি এটা ডেভেলপমেন্টকে বাধাপ্রাপ্ত করে, এটা ডেভেলপমেন্টকে আরো স্লো ডাউন করে, আরো বেশি মানে কি বলা যায়, এটা একটা অবস্টেকল হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা বাধাপ্রাপ্ত করে বা কমায়। সো রিটার্ডের অর্থ বলতে পারি যে ইট রিটার্ডস অর হ্যাম্পার্স।
যে ক্ষতিগ্রস্ত করে, হ্যাম্পার্স, বা কেউ যদি হার্মসও লেখা হবে। এই ক্ষেত্রে একটা জিনিস যেটা সিনোনিমের ক্ষেত্রে মনে রাখবা, সিনোনিম বা অ্যান্টোনিমের ক্ষেত্রে মাল্টিপল অ্যান্সার্স আর অ্যালাউড, রিলেভেন্ট মাল্টিপল অ্যান্সার্স আর অ্যালাউড, কারণ সেম মিনিং এর একটা দুইটা সিনোনিমের বেশিও সিনোনিম হইতে পারে, ঠিক আছে? 3টা সিনোনিম বা 4টা সিনোনিম মাঝে মধ্যে একটা অপশনের অ্যান্সার হইতে পারে। ওকে, সো কাছাকাছি ক্লোজেস্ট মিনিংটা তুমি বসানোর চেষ্টা করবা। এরপর কি আছে? ইলিটারেট। ইলিটারেটের অ্যান্টোনিম জানতে চাইছে। ইলিটারেট মানে তো জানি, ইলিটারেট মানে হচ্ছে মূর্খ। সো ইলিটারেটের উল্টা কি হবে? ইলিটারেটের উল্টা হবে এডুকেটেড। ইলিটারেটের উল্টা হবে এডুকেটেড, এন্ড ইলিটারেট নেশন। সো ইলিটারেট মানে অশিক্ষিত, সেটার উল্টা যদি আমি বলি শিক্ষিত, শিক্ষিত কি হবে? এডুকেটেড। এডুকেটেড, ঠিক আছে? এডুকেটেড। গোল, গোলের সিনোনিম জানতে চাইছে। গোলের সিনোনিম, এখন গোলটা কি অর্থে বসছে? An illiterate nation gropes in darkness with no definite goal, অর্থাৎ মানে কোনো ডেফিনিট লক্ষ্য, কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই। সো লক্ষ্য, লক্ষ্য মানে যদি আমি গোল বুঝাই, তাহলে গোলের সিনোনিম আমি কি বলতে পারি? ডেস্টিনেশন, ঠিক আছে? ডেস্টিনেশন কিন্তু খুবই মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা মিনিং। আমি গোলের সিনোনিম বলতে পারি ডেস্টিনেশন, আমি বলতে পারি ডেস্টিনেশন, আমি বলতে পারি ডেস্টিনেশন, আমি বলতে পারি ডেস্টিনেশন। কনজারভেটিভ, আচ্ছা ওই যে কনজারভেটিভ এসে পড়ছে। কনজারভেটিভ মানে হচ্ছে সে খুব মানে কি বলা যায়, একটা মতামত নিয়ে একগুঁয়ে বা গোড়া। তো সে হচ্ছে মানে কি না, সে যদি গোড়া হয় সে কিন্তু মুক্তভাবে চিন্তা ভাবনা করতে হবে না। সো সে মানে মুক্ত চিন্তার মানুষ হইতে পারবে না। তো তার উল্টা মানুষটা মুক্ত চিন্তার মানুষ হবে। যদি একজন মানুষ গোড়া হয়, তার বিপরীত কি হবে? মুক্ত চিন্তার মানুষ। সো কনজারভেটিভের খুবই বিখ্যাত একটা অ্যান্টোনিম, কনজারভেটিভের খুবই বিখ্যাত এবং এখন পর্যন্ত মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্টোনিম হচ্ছে লিবারাল। লিবারাল আধুনিক বলো বা মুক্ত চিন্তার মানুষ বলো বা অনেক বেশি ওপেন মাইন্ডেড বলো, সবকিছুকে এক কথায় পারফেক্টলি এক্সপ্লেন করে লিবারাল। কনজারভেটিভের লিবারালের চেয়ে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম আর হয় না। ওকে, এই জিনিসটা মাথায় রাখবো। কনজারভেটিভের উল্টা লিবারাল, এটা কিন্তু একটা স্টার। লিটল সিনোনিম, লিটল মানে হচ্ছে, এখন লিটল অর্থ তুমি কি স্মল বলবা নাকি টাইনি বলবা, এটা বুঝতে হবে তোমাকে। লিটলটা কোথায় বসছে? হি ক্যান কন্ট্রিবিউট ভেরি লিটল টু হিজ সোসাইটি অ্যান্ড কান্ট্রি। এখানে লিটল বলতে অল্প, পরিমাণে অল্প বুঝাইছে, সাইজ অল্প না। সেখানে টাইনি হবে না, এখানে স্মল হবে। টাইনি মানে আকারে ছোট, কিন্তু স্মল মানে আকার পরিমাণ দুইটাই ছোট বলতে পারো। স্মল অ্যামাউন্ট আমরা বলি না, সো লিটল জায়গায় আমি স্মল বলতে পারি, লিটল জায়গায় আমি স্মল বলতে পারি। বুন, হ্যাঁ বুন বসানো যায়, হ্যাঁ বুন বসানো যায়। ডিসেলারেট হয়, ডিসেলারেট, ডিসেলারেট হয়, ইট ডিসেলারেটস অল দ্য ডেভেলপমেন্ট, ডিসেলারেটস হয়। তোমরা তো আমার চেয়ে বেশি সিনোনিম জানো। ডিসেলারেট ওয়ার্ড আমারও মাথায় আসেনি, কঠিন একটা ওয়ার্ড। ডিসেলারেট মানে অ্যাক্সেলারেটর উল্টা ডিসেলারেট, মানে কঠিন এই অর্থে যে ইনস্ট্যান্টলি এই ওয়ার্ডটা মাইন্ডে আসা কঠিন। তোমরা দেখো, তোমরা যখন ঠান্ডা মাথায় চিন্তা করছো তোমরা কিন্তু পারতেছো। তুমি যদি ভয় থাকো যে আমি তো সিনোনিম পারি না, আমি কি হবে, তোমার দেখবে পারা জিনিস তুমি পারতেছো না। কিন্তু তুমি যদি ঠান্ডা মাথায় অ্যাপ্রোচ করো, দেখবা না পারা জিনিস তুমি ফিগার আউট করে লিখে আসতে পারছো। এই স্ট্র্যাটেজি যে কতটা মারাত্মক তুমি যদি অ্যাপ্লাই করো তখন বুঝবা। জাস্ট ঠান্ডা মাথায় থাকবা, জাস্ট বি কুল। তুমি যা পারো, তোমার যে যোগ্যতা আছে, এতদিন পরে তোমার যে সেন্স দাঁড়াইছে, এটা দিয়ে তুমি কাঁপায় দিতে পারবা। এইটা দিয়ে তুমি জাস্ট ভালো না, তুমি কাঁপায় দিতে পারবা ইনশাল্লাহ। তোমার জাস্ট নিজের উপর বিশ্বাস থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। তোমার ব্রেন তোমার ফুল পটেনশিয়ালে কাজ করবে যদি তুমি ব্রেন ঠান্ডা রাখতে পারো। যত কুল হেডেড থাকবা, যত চিল থাকবা, পরীক্ষার হলে তত কোপ দিতে পারবা। বুঝতে পারছো? আশেপাশে মানুষ দেখবা মাথা গরম করার কারণে পারা জিনিস ভুলে গেছে, কিন্তু মাথা ঠান্ডা রাখার কারণে যে জিনিস কমন পড়েনি ওটার তুমি অ্যান্সার করে এসে মার্ক পায় তুলে ফেলছো, অথচ তোমার সামনে মানুষ কমন পাওয়া সত্ত্বেও মাথা গরমের কারণে সেটা করতে পারেনি। সো জাস্ট বি কুল হেডেড, বি চিল অ্যান্ড বি সাকসেসফুল। আনকনসিয়াস, আনকনসিয়াস মানে আনকনসিয়াস মানে কি জ্ঞানহীন। তুমি কি ফেইন্টেড বলবো? আনকনসিয়াস মানে ফেইন্টেড না। আনকনসিয়াস কি অর্থ বলছে? হি ইজ আনকনসিয়াস মানে হচ্ছে অসচেতন। সো অসচেতন অর্থে তুমি এখানে বলতে পারো ইগনোরেন্ট। ইগনোরেন্ট বা ওই যে আমি আরেকটা যেটা পড়াইছিলাম রিলাক্টেন্ট, ইগনোরেন্ট বা রিলাক্টেন্ট, ইগনোরেন্ট বা রিলাক্টেন্ট। প্রিপোজিশনাল ক্লাসটা আপলোড হয়ে গেলে বুঝতে আরো সুবিধা হইতো। যাই হোক, তোমরা এটা করার পর প্রিপোজিশনাল ক্লাসটা করলে আরো অনেক কিছু জানতে পারবো। ওখানে আমি সিনোনিম অ্যান্টোনিম আরো অনেক কথাবার্তা বলছি, ওই ক্লাসটা দেখো। হোল, হোলের সিনোনিম যদি বলি, হোলের সিনোনিম আমি একদম ইজিলি বলতে পারি টোটাল। এটা আমার দেখার দরকার নেই। হোল মানে কি? পুরোটা। সো পুরোটাকে আমি এক অর্থে বলতে পারি টোটাল, আমার কোনো কিছু চিন্তা ভাবনা দরকারও নেই। ঠিক আছে, এই গ্রামারটা অনেক প্রবলেম হয়। হ্যাঁ পারবেন, সেটা চেষ্টা করলে সবই পারবা। আচ্ছা এরপর কি গেল? সাকসেস। সাকসেসের উল্টা, সাকসেসের অ্যান্টোনিম জানেন? সাকসেস মানে বিজয়, সফলতা, এর উল্টা হচ্ছে বিফলতা, ব্যর্থতা। সাকসেসের উল্টা, এখন সাকসেসের উল্টা আমি লুজ লিখবো না ডিফিট লিখবো না কি লিখবো? সাকসেসের উল্টা হচ্ছে ডিফিট।
বা সাকসেসের উল্টা হ্যাঁ ডিফিটই বলতে পারো। ওকে, আর লুজ বলা যায় না, লুজটা হচ্ছে ভার্বে চলে যায়। সাকসেসের সিনোনিমটা এখন দেখো, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে একটা জিনিস যেটা খেয়াল রাখবা, যেটা আমি আনিনি, যে সিনোনিম অ্যান্টোনিম মাস্ট বি the same parts of speech। এইটার অর্থটা কি, তোমার সিনোনিম অ্যান্টোনিম কিন্তু একটা স্পেসিফিক পার্টস অফ স্পিচ থেকে আসে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মাঝে মধ্যে ভার্ব। এই চারটা ওয়ার্ড থেকেই হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিমটা প্রডিউস করা পসিবল। প্রোনাউনের সিনোনিম অ্যান্টোনিম হয় না। তারপর প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তিনটার সিনোনিম অ্যান্টোনিম হয় না, এরা কানেক্টরস। ইন্টারজেকশনস আবেগ, প্রোনাউন হচ্ছে কমপ্লিমেন্টারি, এদের হয় না। মেইন ওয়ার্ড হচ্ছে এই চারটা টাইপের ওয়ার্ড, এদের সিনোনিম অ্যান্টোনিম হয়। সো নাউনের সিনোনিম নাউনই হবে, অ্যাডজেক্টিভের সিনোনিম অ্যাডজেক্টিভই হবে, অ্যাডভার্বের সিনোনিম অ্যাডভার্বই হবে, ভার্বের সিনোনিম ভার্বই হবে। তুমি যদি ভার্বের সিনোনিম নাউন লেখো, নাউনের সিনোনিম অ্যাডভার্ব লেখো, অ্যাডভার্বের সিনোনিম একটা অ্যাডজেক্টিভ লেখো, তোমার মার্ক দিবে কাইটা। পার্টস অফ স্পিচটা একটু মাথায় রাখবা। সাকসেসের উল্টা আমি লুজের জায়গায় ডিফিট কেন বললাম, ডিফিট মানে হচ্ছে পরাজয়, ঠিক আছে, বি ডিফিটেড, এখানে ডিফিটেডটা পরাজয় অর্থে, মানে এখানে ভার্ব ছাড়া একটা নাউন অর্থে ইউজ করা যায়, লুজও বসে, বাট আমি মনে করি এখানে ডিফিটটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। সাকসেস কিন্তু হচ্ছে জাস্ট একটা সফলতা, ঠিক আছে, সফলতা। সাকসিড হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, কিন্তু সাকসেস হচ্ছে নাউন। সো এটার জায়গায় আমি ডিফিট নাউন বসাতে পারি। ডিফিট বেটার, ইয়েস ডিফিট বেটার। ইনসেন্সিবল, ইনসেন্সিবল, ইনসেন্সিবল মানে হচ্ছে যে একজন মানুষ বুঝতে পারে না, অনুভব করতে হয়। ইনসেন্সিবল মানে অবুঝ, আনকনসিয়াস মানে অবুঝ না, আনকনসিয়াস মানে অসচেতন। সো ইনসেন্সিবল হয়, বাট ইনসেন্সিবল হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইগনোরেন্ট বা রিলাক্টেন্ট, ঠিক আছে, এই দুটো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তুমি ইনসেন্সিবল লিখতে পারো, বাট মার্ক কাটা খাইতে পারো। রেসপন্সিবিলিটিস, এটা মানে কি ডিউটিস, রেসপন্সিবিলিটিস মানে ডিউটিস, রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব, ডিউটিস। এটা প্লুরাল আছে, তোমাকে প্লুরালি লিখতে হবে, যেটা বলছি যে পার্টস অফ স্পিচ সেটাই লিখতে হবে, ডিউটিস হবে। ডিউটি লিখলে মারা, ডিউটি লিখলে একদম আলতো করে মারা। মেজার সিনোনিম মেজার, আচ্ছা মেজার কি, ইফেক্টিভ মেজার্স, মেজার মানে কিন্তু পরিমাপ না, খেয়াল করে দেখো, মেজার মানে কিন্তু পরিমাপ না, ইফেক্টিভ মেজার্স, স্টেপস, এখানে কিন্তু মেজার্স বলতে স্টেপস বোঝানো হয়েছে, ঠিক আছে। ইফেক্টিভ মেজার্স, মেজার্স বলতে তুমি আরো সহজ যদি চিন্তা করো, এই মেজার্স মাস্ট বি টেকেন, এই মেজার্স গুলা কি পদক্ষেপ, ঠিক আছে, পদক্ষেপ বা উদ্যোগ। সো উদ্যোগের অ্যান্টোনিম, সরি উদ্যোগের সিনোনিম যদি আমি বলতে চাই, সো তাইলে মেজার্স এর সিনোনিম কি হবে, অ্যাটেম্পট। মেজার্স এর সিনোনিম কিন্তু তোমার ক্যালকুলেট হবে না, অ্যাটেম্পট হবে। মেজারে কিন্তু ডাবল মিনিং হয়, দুইটা মিনিং হয়, ক্যালকুলেট হোক মেজার অর্থ বোঝায় মেজারমেন্ট, আবার মেজার্স বলতে ইফেক্টিভ মেজার্স বা প্রপার বা প্র্যাকটিক্যাল মেজার্স ওইটাও বোঝায়, ঠিক আছে। এম নম্বরটার মতো যদি সব হতো, এম নাম্বার, এম নাম্বার, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এম নাম্বারের মতো সব হইলে ভালো হতো। এম নাম্বারের মতো 4-5টা থাকবে, এম নাম্বারের মতো 4-5টা থাকবে, বাকিগুলো তোমার, বাকি 5টা থাকবে একটু মিডিয়াম, চিন্তা ভাবনা করে করতে হয়, বাকি 4-5টা থাকবে একটু হার্ড, যেটা দিয়ে তোমার মানে কে প্লাস পাবে আর কে পাবে না সেটা ডিফাইন হবে। ওকে, সো মেজারের অর্থ তুমি ক্যালকুলেটর, মেজার অর্থ তুমি লিখবা উদ্যোগ, দ্য অ্যাটেম্পট বা স্টেপস। তুমি যদি লেখো অ্যাটেম্পটের জায়গায় তুমি যদি স্টেপসও লেখো, মার্ক পাবা, কারণ এখানে মেজার্স আছে। সো এখানে স্টেপস লিখলেও তোমার কিছু বলবে না, শুধু স্টেপ মানে তো বা শুধু স্টেপও লিখতে পারো, এস দরকার নেই। পোর, পোর মানে, পোর মানে গরিব, পোর মানে তো মানে এইটার আমি কি পড়াবো, পোর মানে অ্যান্টোনিম, পোর অ্যান্টোনিম তো রিচ, এটা সবাই জানে, পোরটা যেটা এটা সবাই জানে। রিমুভ সিনোনিম, এইটা ওই যে একজন বলছিল ডিলিট হবে কিনা, এই রিমুভের জায়গায় হবে ডিলিট বা ইরেজ, এই রিমুভের সিনোনিম হবে ডিলিট বা ইরেজ, কারণ এটা সিমিলার না, এটা সেম মিনিং কনভে করে, ডিলিট বা ইরেজ, ডিলিট বা ইরেজ, ঠিক আছে, ডিলিট বা ইরেজ। সো আমাকে বলো, এই যে একটা সিনোনিম যদি করলাম, লাইফ কি শুধু তোমার আটকে গেছে? অল ওকে ভাইয়া, অল ওকে। মাঝখানে একটু অডিও ফল করছিল, এছাড়া সব ওকে, ফুল কনস্ট্যান্ট চলতেছে সব। জাঙ্ক, ইজেক্ট, ডিটাচ, ডিলিট, বাবারে বাবা, জাঙ্ক, ইজেক্ট, ডিটাচ, ডিলিট। আচ্ছা, রিমুভের জায়গায় জাঙ্ক, রিমুভ ইলিটারেসি, এই জায়গায় জাঙ্ক ইলিটারেসি, জাঙ্কটা বসানো যাবে না। ইজেক্ট, ইজেক্টও হয় না, ডিটাচ বা ডিলিট হয়। জাঙ্ক বা ইজেক্টের জায়গায় ডিটাচ বা ডিলিটটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। বাট যা দেখলাম তোমরা অনেক ভালো সিনোনিম অ্যান্টোনিম মাশাআল্লাহ পারো, জাস্ট প্রপার প্র্যাকটিস করলে তোমরা খুব ভালো করতে পারো সিনোনিম অ্যান্টোনিম, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। মোটামুটি জিনিসগুলো এখন তো ক্লিয়ার।
সবগুলো হবে না, জাঙ্ক আর রিজেক্টটা সিমিলার হয়, সেম হয় না, সো জাঙ্ক আর রিজেক্ট হবে না, সেম আর সিমিলার। কি হবে কি হবে না জানো তুমি নিজেই বুঝতে পারো, আমি তোমার সেই সেন্সটা ডেভেলপ করা দিতে আসছি, বুঝছো? কারণ আমি যদি বলি এটা হবে ওটার ওটা হবে, তুমি শুনতেছো, তুমি জাস্ট ওইটা বুঝতেছো, সেন্স দাঁড়াইতেছে না। আমি তোমাকে এই যে ছোটখাটো এতগুলো কথা কেন বলতেছি, যেন তোমার একটা সেন্স ডেভেলপ হয়। কিভাবে কি করতে হবে যেন তুমি নিজে আইডেন্টিফাই করতে পারো, নিজে ডিস্টিংগুইশ করতে পারো। দ্যাটস ওয়াই আমি তোমাকে একদম ভেঙে ভেঙে দেখা যাচ্ছে জাঙ্ক ইজেক্ট নর্মালি রিমুভের সিনোনিম হয়, বাট তুমি যদি কনটেক্সট চিন্তা করো, কনটেক্সট অনুযায়ী জাঙ্ক বা ইজেক্ট তুমি ইলিটারের সাথে বসাতে পারবা না। ডিটাচ বসাতে পারো, ডিলিট বসাতে পারো। সো ডিটাচ হবে, ডিলিট হবে, ইরেজ হবে, ওকে, জাঙ্ক বা ইজেক্ট হবে না। আচ্ছা ক্লিয়ার। প্যাসেজের মিনিং এর উপর ডিপেন্ড করে করবো সিনোনিম অ্যান্টোনিম? অবশ্যই প্যাসেজের মিনিং এর উপর সাথে, প্যাসেজের মিনিং এর সাথে রিলেভেন্ট। হ্যাঁ, এমন যদি হয় যে তোমার মানে কি বলা যায়, যদি একদম নিতান্তই এমন হয় যে তোমার যে সিনোনিমটা মনে পড়ছে বা যে অ্যান্টোনিমটা মনে পড়ছে যেটা প্যাসেজের সাথে যায় না কিন্তু অ্যাকচুয়ালি সিনোনিম, যেমন মেজারের জায়গায় ধরো তোমার মনে পড়ছে অ্যাটেম্পটে বা স্টেপে জায়গায় তুমি ক্যালকুলেট লিখে দিয়ে আসছো, এই কাজ তুমি করতে পারো, বাট মার্ক পাবা কিনা এটা বহুত সন্দেহ আছে, মার্ক তোমার দিবে কিনা এটা না সন্দেহ আছে, বুঝছো? প্যাসেজ থেকে তুমি যদি অ্যান্সার করো তোমার সেখানে মার্ক পাওয়ার সম্ভাবনাটাই বেশি, বা ওইভাবেই তোমাকে মার্কটা দেওয়া হবে যে প্যাসেজের সাথে রিলেভেন্ট মিনিংটা চেক করা হবে, ঠিক আছে? প্যাসেজের সাথে রিলেভেন্ট মিনিংটা চেক করা হবে। তুমি চেষ্টা করবে প্যাসেজের মিনিং এর সাথে বা প্যাসেজের মিনিং অনুযায়ী অ্যান্টোনিম বা সিনোনিম বের করতে, এটা তোমাকে হেল্প করবে, ওকে, এটা তোমাকে হেল্প করবে। আমি 23-এর 19 বোর্ডে আনছি, 22 বোর্ডে আনিনি। ও আচ্ছা, সব 23-এ আনছি। আরে 23টা কপি হয়নি। ওকে, হয়েছে। আচ্ছা, সো আসো এবার আমরা পরেরটা আসি। পরেরটা কি? হসপিটালিটি মিন্স ফ্রেন্ডলি অ্যান্ড জেনারেস ট্রিটমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট টুয়ার্ডস গেস্ট। আচ্ছা ঠিক আছে, এটাকে পড়তেছি, এটা বরিশাল বোর্ড 23 রিসেন্ট, আমার বোর্ডের কোশ্চেন বরিশাল বোর্ডে, আমরা ঢাকা বোর্ডে ছিলাম, এটা বরিশাল বোর্ডের। সো শুরু করি প্রসেসটা। ও মা গো, লাল কেন? হসপিটালিটি মিন্স ফ্রেন্ডলি অ্যান্ড জেনারেস ট্রিটমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট টুয়ার্ডস গেস্ট অ্যান্ড স্ট্রেঞ্জার্স। আচ্ছা, ইরেজার নিলাম কেন? সো দেখো তোমাকে কিন্তু হসপিটালিটি একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে। হসপিটালিটি মানে কি? হসপিটালিটি মানে হচ্ছে ফ্রেন্ডলি, হসপিটালিটি মানে হচ্ছে ফ্রেন্ডলি অ্যান্ড জেনারেস ট্রিটমেন্ট টু দ্য এন্টারটেইনমেন্ট অ্যান্ড জেনারেস ট্রিটমেন্ট টু দ্য গেস্ট অ্যান্ড স্ট্রেঞ্জার্স, গেস্ট অ্যান্ড স্ট্রেঞ্জার্স, ঠিক আছে, গেস্ট অ্যান্ড স্ট্রেঞ্জার্স। একজন যে কোনো আগন্তুক বা অতিথির প্রতি তুমি যে মানে কি বলা যায় আনন্দ বা বিনোদনমূলক বা একটা কি বলা যায় খুব আন্তরিক একটা আচরণ করতেছো, এটাকে বলা হসপিটালিটি। হসপিটালিটির অ্যাকচুয়াল মিনিং আমি বলে দেই, হসপিটালিটির অ্যাকচুয়াল মিনিং হচ্ছে আতিথেয়তা। অতিথিকে আমরা যে আপ্যায়ন করি না, সেটা আতিথেয়তাকে বলা হয় হসপিটালিটি। আতিথেয়তাকে বলা হয় হসপিটালিটি। আতিথেয়তাকে বলা হয় হসপিটালিটি। স্পেশালি এট ওয়ান্স হোম, যখন কেউ অতিথি, এই দেখো স্পেশালি এট ওয়ান্স হোম, যখন কেউ তোমার অতিথি হিসেবে আসবে, কোনো গেস্ট অর স্ট্রেঞ্জার, তুমি যে তাকে আতিথ্য আপ্যায়ন করতেছো, তাকে সাথে যেটা সুন্দর আচরণ করছো, এটা হচ্ছে তোমার হসপিটালিটি। এই হসপিটালিটি কিন্তু আবার মেডিকেল রিলেটেড কিছু না, ওকে, হসপিটাল সাথে রিলেটেড কিছু না, এটা একটা মানে কি বলা যায় তোমার গুণের মধ্যে একটা, তুমি চাইছে গুণাবলী বলবো। দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল when hospitality was encouraged in our country, একটা সময় ছিল যখন আমাদের দেশে হসপিটালিটিকে উৎসাহিত করা হতো, এই আতিথ্যতাকে উৎসাহিত করা হতো, যে people could travel hundreds of miles with having a single penny। মানে হচ্ছে তুমি সেই কোথ থেকে দূরের দেশ থেকে একদম ইরাক ইরান থেকে সফর করে, আফগানিস্তান থেকে সফর করে আসতে বাংলাদেশ দিয়ে পাড়ি দিবা, আর বাংলাদেশে তোমার কাছে টাকা নেই, একটা মাত্র পয়সা বা কিছু একটা আছে যেটাতে তুমি মনে একটা চকলেট কিনতে পারো কিনা সন্দেহ, ঠিক আছে, ওই টাকাটা নিয়ে, ওই অল্প কয়েকটা খুচরা পয়সা নিয়ে তুমি যে হান্ড্রেডস অফ মাইলস পাড়ি দিতেছো, তুমি যার বাসায় দিতে চাইতেছো যে ভাই আমি একটু বিপদে পড়ছি, আমি মুসাফির মানুষ, আমাকে কি একটু রাতে থাকতে দিবেন, আমাকে কি জাস্ট এক রাতের জন্য একটু জায়গা দিবেন। তো এই যে যখন তারা আসলো, বাঙালিরা বা আমাদের দেশের মানুষরা কি তাদেরকে বের করে দিবে যে দূর জায়গা নেই বাইর, বের করে দিবে না, তারা কি করতো? ওয়েলকাম করতো, যে অতিথি আসছে, আচ্ছা ঠিক আছে ভাই বসেন, খাওয়া দাওয়া করেন, আজকে রাতটা থেকে যান। সো তারা ব্যবস্থা করে তাকে আপ্যায়ন করতো। এইভাবে তারা একটা বাসা করে হান্ড্রেডস অফ মাইলস, নট ওয়ান অর টু ভিলেজেস, হান্ড্রেডস অফ মাইলস জাস্ট এইভাবে পাড়ি দিত উইথ হ্যাভিং এ সিঙ্গল পেনি। কারণ কি? খাওয়া দাওয়া কথা পাইতো, ওই যে হসপিটালিটি, কারো ঘরে গেলে তাকে সে একটা ফ্রেন্ডলি অ্যান্ড জেনারেস ট্রিটমেন্ট পাইতো, কারো বাসায় গেলে আতিথেয়তা পাইতো। গন আর দোজ ডেজ, ওই দিন চলে গেছে। নাওয়াডেজ এখন people have been commercial and self-centered in their etiquette and manners, যে তারা তাদের শিষ্টাচার রীতিনীতির দিকে এখন মানুষ আর না তাকায়, মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক এবং অনেক বেশি স্বার্থপর হয়ে গেছে। কমার্শিয়াল মানে ব্যবসায়ী বোঝায়ও, কিন্তু এখানে কমার্শিয়াল বলতে আত্মকেন্দ্রিক বা স্বার্থপর বোঝানো হয়েছে। কারণ ব্যবসায়ী
কি অর্থে? একজন ব্যবসায়ী কখন ব্যবসা করে? সে কিন্তু নিজের স্বার্থ ঠিক রেখে বনিবনা বা ব্যবসা বা ডিল করে, ঠিক আছে? সে কিন্তু বাণিজ্যটা করে নিজের স্বার্থ বা নিজের বিজনেসটা ঠিক রেখে, নিজের লাভ লস ঠিক রেখে। তো তুমি যখন রিয়েল লাইফ একটা কাজও লাভ লস ঠিক রেখে করবা, কমার্শিয়াল হিসেবে করবা, এটা সেলফিশ ছাড়া কি হইতে পারে? সেলফিশনেস ছাড়া কি হইতে পারে বলো? সেলফ সেন্টার্ড, কমার্শিয়াল এন্ড সেলফ সেন্টার্ড ইন দ্য এটিকেটেড ম্যানার্স, ঠিক আছে? এটিকেটেড ম্যানার্স এটা হচ্ছে শিষ্টাচার এবং আদব। ইন অল রিলিজনস, প্রতিটা ধর্মে হসপিটালিটি ইজ এনকারেজ, প্রতিটা ধর্মে, আমাদের ইসলামেও হসপিটালিটি বা একটা অতিথিকে যখন বাসায় আসবে তাকে আপ্যায়ন করা, মেহমানের খাতিরদারি করা, এটা আমাদের উৎসাহিত করেছে, বিকজ হসপিটালিটি ব্রিংস পিস অ্যান্ড অ্যামিটি। এখন দেখো তুমি পিস মানে জানো কিন্তু অ্যামিটি মানে জানো না, অ্যামিটিটা থাকলো। পিস মানে জানো বাট অ্যামিটি মানে জানো না। অ্যামিটি ইন দ্য সোসাইটি, টু ফর্ম এ বেটার সোসাইটি উই নিড টু কাল্টিভেট ইট অ্যাট হোম এন্ড অ্যাওয়ে। কাল্টিভেট মানে কিন্তু চাষ করা, বাট এখানে কাল্টিভেট না, এখানে কাল্টিভেট চাষ করা না, এখানে কাল্টিভেট হচ্ছে নিজের ভিতর গড়ে তোলা, নিজের ভিতর ডেভেলপ করা। এখানে কাল্টিভেট অর্থ কিন্তু ফার্ম হবে না। এখানে কাল্টিভেট যদি আমাকে জিজ্ঞেস করো, কাল্টিভেট অর্থ কিন্তু ফার্ম বসায় দিও না। কাল্টিভেট মানে যদিও নর্মাল মিনিং চাষ করা, কিন্তু এখানে কাল্টিভেট অর্থ বোঝানো হয়েছে নিজের ভিতর এই গুণটাকে তুলে ধরে, গুণটাকে হারনেস করা, এই গুণটার চর্চা করা। আসো এবার একটা একটা করে দিই। হসপিটালিটি সিনোনিম, আচ্ছা প্রথম ওয়ার্ডটারই সিনোনিম চাইছে, হসপিটালিটির সিনোনিম চাইছে। এটাকে আমি বলতে পারি হসপিটালিটি মানে কি একজন মেহমান আসছে, সো আমি বলতে পারি হচ্ছে তোমার কি বলা যায়, এখান থেকে আমাকে কিন্তু একটা সংজ্ঞা দিয়েছে, ফ্রেন্ডলি অ্যান্ড জেনারেস ট্রিটমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট টুয়ার্ডস দ্য গেস্ট। সো এইটাকে আমি লিখতে পারি হচ্ছে কর্ডিয়ালিটি, এটাকে আমি লিখতে পারি কর্ডিয়ালিটি। কর্ডিয়ালিটি কিভাবে? হসপিটালিটি কিন্তু আন্তরিকতার সাথে হয়, সো হসপিটালিটি আতিথেয়তার কিন্তু আন্তরিকতা একরকম, সো আমি এটাকে ক্লোজেস্ট একটা মিনিং দিয়ে আন্তরিকতা লিখতে পারি, যেহেতু এটার অ্যাকচুয়াল সিনোনিম বলতে গেলে সেভাবে নাই, সো আমি এটাকে কর্ডিয়ালিটি লিখতে পারি। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলির অ্যান্টোনিম, ফ্রেন্ডলি অ্যান্টোনিম হচ্ছে ওই যে পরে আসছিলাম হস্টাইল, ফ্রেন্ডলি অ্যান্টোনিম হবে হস্টাইল। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, আর হস্টাইল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ, হস্টাইল হবে। জেনারাস, জেনারাসের সিনোনিম, জেনারাস মানে হচ্ছে দয়ালু বা দানশীল এরকম বোঝায়, কিন্তু এখানে জেনারাস কি অর্থ বোঝায়? জেনারাস ট্রিটমেন্ট মানে হচ্ছে একদম মানে কি বলা যায়, এটাও দানশীল ট্রিটমেন্ট তো আর হয় না, বা দানশীল আচরণ তো হয় না, মানে হচ্ছে পরোপকারী টাইপের একটা আচরণ। তো জেনারাসের সিনোনিম তুমি বলতে পারো হচ্ছে ইয়া, মানে কি বলা যায়, জেনারাসটা হচ্ছে উপকারী বা খুব বিনয়ী একটা আচরণ। তো জেনারাসের ইয়াটা তুমি লিখতে পারো, সিনোনিম লিখতে পারো কাইন্ড, জেনারাসের সিনোনিম তুমি লিখতে পারো কাইন্ড, খুব দয়াময় বা দয়া পরবশ একটা আচরণ। ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের সিনোনিম কি লিখবা? ট্রিটমেন্টের সিনোনিম কি? জেনারাস ট্রিটমেন্ট, বিনয়ের সাথে তুমি যখন কাউকে ট্রিট করতেছো, কাউকে আপ্যায়ন করতেছো, তুমি কিন্তু তার কেয়ার করতেছো, সো সিনোনিম কেয়ারের সিনোনিম হবে, ট্রিটমেন্টের সিনোনিম হবে কেয়ার। খুব বেশি কঠিন কিছু ভাবার দরকার নেই, আমাদের রেগুলার ওয়ার্ডগুলোকে চিন্তা করো। ট্রিটমেন্ট এটার সিনোনিম কেয়ার, ইভেন এটা মেডিকেল অর্থ তুমি যদি চিন্তা করো কেয়ার হয়। আমার আর আয়ের মাথার উপর উঠে গেছে, ওই যে মানুষ ঘাড়ে পাড়ে দিয়ে খেলা দেখে না, ওই রকম অবস্থা হয়ে গেছে, আর টায়ের উপর উঠে ইয়ের উপর উঠে গেছে। ঠিকঠাক করে লিখি, কেয়ার, হ্যাঁ এবার ঠিক আছে। কেয়ার লিখতেছিলাম কেয়ারলেসলি, সো ওই জন্য কেয়ারের কেয়ার উল্টা গেছে। যাই হোক, আমরা ওয়ার্ড নিয়ে আর বেশি খেলাধুলা না করি, পরেরটাই। কন্ডাক্ট, হ্যাঁ ট্রিটমেন্ট কন্ডাক্ট হইতে পারে, তবে কন্ডাক্ট হচ্ছে কি দেখো, ট্রিটমেন্ট মানে কিন্তু জাস্ট আচরণ না, ট্রিটমেন্ট কিন্তু একটা ভালো আচরণ বোঝায়, একটা পজিটিভ আচরণ বোঝায়, কিন্তু কন্ডাক্ট যে সবসময় যে তোমার ভালো আচরণ বুঝবে এমন না, নর্মাল আচরণকে কন্ডাক্ট বলে। আমি তোমার সাথে একটা ভালো ব্যবহার করলাম, এটাও কন্ডাক্ট। আমি তোমার সাথে খারাপ ব্যবহার না, একটা নর্মাল যে হ্যাঁ ঠিক আছে ব্যবহার করা দরকার, নর্মাল একটা সাধারণ ব্যবহার করলাম, এটাও কন্ডাক্ট। তো সেই অর্থে কন্ডাক্ট বসে, বাট কন্ডাক্টের চেয়ে আমি বলবো কেয়ারটা লেখা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাট কন্ডাক্ট লিখলেও ভুল হবে না, এখানে কন্ডাক্টটা হয়। এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টের অ্যান্টোনিম জানতে চাইছে। এন্টারটেইনমেন্ট মানে কি? কাউকে আনন্দিত করা, কাউকে অ্যাপিল করা, কাউকে অ্যামিউজ করা, অ্যামেজ করা। সো এইটার অ্যান্টোনিম কি হবে? তুমি কাউকে বিরক্ত করতেছো, কাউকে জ্বালাইতেছো, সো এটার অ্যান্টোনিম হবে অ্যানয় বা ডিস্টার্ব, অ্যানয় বা ডিস্টার্ব, অ্যানয় বা ডিস্টার্ব, অ্যান্টোনিম হবে অ্যানয় বা ডিস্টার্ব। সব কিন্তু আমাদের রেগুলার ওয়ার্ড, সবই কিন্তু আমাদের রেগুলার ওয়ার্ড, দুই একটা শুধু ইররিলেভেন্ট। স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারের অ্যান্টোনিম জানতে চাইছে। স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক, যারা আমি চিনি না। আরেকটা হচ্ছে স্ট্রেঞ্জারের অ্যান্টোনিম কি হবে? যারা আমি চিনি, যে আমার মানে কি বলা যায়, স্ট্রেঞ্জারের অ্যান্টোনিম আমি এখানে নোন বলতে পারি, বাট বেটার আর ওয়ার্ড তোমাদের মাথায় আসে কিনা আমি একটু দেখি। এই স্ট্রেঞ্জার একটু তোমরা অ্যান্সার করো, আমার মাথায় আপাতত নোন আসছে, দেখি আরো কোনো ওয়ার্ড আসে কিনা। এনকারেজ, এনকারেজের সিনোনিম জানতে চাইছে। এনকারেজের সিনোনিম, এনকারেজ মানে হচ্ছে যে এনকারেজ উৎসাহিত করা হয়েছে, ইন্সপায়ার করা হয়েছে। এনকারেজে বলতে পারি যে ইন্সপায়ার করা হয়েছে, ঠিক আছে, ইন্সপায়ার করা হয়েছে বা মোটিভেট করা হয়েছে, এনকারেজ করা হয়েছে। ট্রাভেল, ট্রাভেলের সিনোনিম, ট্রাভেল মানে ভ্রমণ করা, সেটাকে আমি বলতে পারি ট্যুর, ঠিক আছে। অবশ্য এখানে ট্রাভেলের জায়গায় ট্যুর, ট্রাভেল জায়গায় ট্যুর হবে না, ওয়েট, ট্রাভেল জায়গায় ট্যুর হবে না। আর্থিক দিক দিয়ে মিলে,
অর্থের দিক দিয়ে ট্রাভেল আর ট্যুর সেম, কিন্তু কেন হবে না? ট্রাভেল একটা ভার্ব, ট্যুর একটা নাউন, ট্যুর হবে না। এখানে আমার লিখতে হবে অন্য কিছু, আমার লিখতে হবে কি বলা যায়, ট্রাভেল মানে তো ভ্রমণ করা, আমি বলতে পারি যে ট্রিপও হচ্ছে তোমার নাউন, ট্যুরও নাউন, ট্রিপও নাউন। সো ট্রাভেলের সিনোনিম আমি লিখতে পারি, কি লিখতে পারি ট্রাভেলের সিনোনিম? ই ডিস্টার্ব। হ্যাঁ ঠিক আছে, ট্রাভেলের সিনোনিম কি লেখা যায়? পিপল কুড ট্রাভেল হান্ড্রেডস অফ মাইলস। আচ্ছা, ট্রাভেল করতে পারে উইথ হ্যাভিং আ সিঙ্গল পেনি, যে মানুষ ভ্রমণ করতে পারে, ঠিক আছে, যাত্রা করতে পারে। তো সে অর্থে আমি বলতে পারি গো বলতে পারি, আমি এটার জায়গায় গো বলতে পারি। ট্যুর হচ্ছে এখানে গোটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, একটা মাত্র কারণে পার্টস অফ স্পিচ সেম, এখানে গো বসতে পারে, ঠিক আছে। আউটসাইডার, অ্যান্টোনিম চাইছে ভাই, আউটসাইডার কেন হবে? অ্যান্টোনিম চাইছে, আউটসাইডার হবে না, আউটসাইডার তো সিনোনিম। স্ট্রেঞ্জ আউটসাইডার কখন হয়? যখন তুমি সিনোনিম জানতে চাবে, সিনোনিম হলে আউটসাইডার লিখে দিতাম, আউটসাইডার না। হ্যাভিং এর সিনোনিম জানতে চাইছে, হ্যাভিং এর সিনোনিম আছে হ্যাভিং কি উইথ হ্যাভিং এ সিঙ্গল পেনি। হ্যাভিং মানে কোনো কিছু আমার কাছে আছে, হ্যাভিং ভার্ব প্লাস এনজি নাও, সো আমি বলতে পারি উইথ গেটিং, হ্যাভিং বা গেটিং। এরপর কি সেলফ সেন্টার্ড, অ্যান্টোনিম সেলফ সেন্টার্ড মানে সেলফিশ, এটার অর্থ, এটার উপরে এটার বিপরীত কি হবে? সে সেলফিশ বা আত্মকেন্দ্রিক না, সে সবার প্রতি পরার্থপর। সো এটাকে আমি বলতে পারি সেলফ সেন্টার্ডের অ্যান্টোনিম আমি বলতে পারি হচ্ছে তোমার কি বলে এটাকে, সেলফ সেন্টার মানে তো আত্মকেন্দ্রিক, এটার উল্টা হবে পরার্থপর, বা মানে অন্যের প্রতি যে সহিষ্ণু বা অন্যের প্রতিও যে খেয়াল রাখে, ঠিক আছে, এটাকে আমি বলতে পারি হচ্ছে মানবতাপূর্ণ, হিউম্যানিটেরিয়ান। হিউম্যানিটেরিয়ান এটা যদি কঠিন হয়ে যায় তুমি আরো কিছু বলতে পারো, যে বেনেভোলেন্ট বলা যেতে পারে, বাট এটা হেল্পফুল। সেলফ সেন্টারের জায়গায় তুমি বলতে পারো হেল্পফুল, কারণ হেল্পফুল মানুষ নিজেকে নিজে হেল্প করে, মানুষ মানুষকে হেল্প করে। সেলফ সেন্টার মানে আত্মকেন্দ্রিক না, সে পরের প্রতি উপকার করে, পরের হেল্পেও আগে আসে, ঠিক আছে। গেটিং এফ আউটসাইডার। আচ্ছা, জাঙ্কেটার এটা কোনটা? এটিকেট, এটিকেট হচ্ছে সিনোনিম, এটিকেটের সিনোনিম, এটিকেট মানে হচ্ছে তোমার এটিকেটের পরে যে ম্যানার্স না, এটাই হচ্ছে এটিকেটের সিনোনিম। এটিকেট মানে শিষ্টাচার, ঠিক আছে, এটিকেটের তুমি বলতে পারো ম্যানার্সই হচ্ছে এটিকেটের সিনোনিম, ম্যানার্সই হচ্ছে এটিকেটের সিনোনিম। পিস, পিসের অ্যান্টোনিম জানতে চাইছে, পিসের অ্যান্টোনিম হচ্ছে তোমার কি বলা যায়, পিস মানে তো শান্তি, এটার উল্টা হচ্ছে অশান্তি, ঠিক আছে, অশান্তি বা তোমার বিদ্বেষ বলতে পারো, তুমি এটাকে ম্যালাইস বলতে পারো, তুমি এটাকে ম্যালাইস বলতে পারো, বা কি বলা যায় কেওস বলতে পারো, পিস উল্টা কেওস বলতে পারো, ঠিক আছে, বা এটার উল্টা তুমি ওয়ার বলতে পারো, এটার উল্টা অনেক কিছু হয়, কারণ ব্রিংস পিস, এখানে তুমি যে কোনো পিস এখানে যে অর্থ বসে সে অর্থে বসে, তুমি যে কোনো কিছু বসাতে পারো। অ্যামিটি, অ্যামিটি মানে হচ্ছে যে অ্যান্টোনিমের সাথে অ্যামিটি মানে হচ্ছে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব, অ্যামিটি মানে হচ্ছে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব। সো অ্যামিটির উল্টা হবে হস্টিলিটি, অ্যামিটির উল্টা হচ্ছে হস্টিলিটি, নট হসপিটালিটি, ইটস হস্টিলিটি, হস্টিলিটি হবে, ঠিক আছে, হস্টিলিটি। আর কাল্টিভেট, কাল্টিভেটের সিনোনিম চাইছে, কাল্টিভেটের সিনোনিম হবে ডেভেলপ। ওই যে বলছিলাম না, কাল্টিভেট সিনোনিম কিন্তু ফার্ম হবে না, চাষ করা হবে না, উই নিড টু ডেভেলপ ইট হোম এন্ড নাও, আমাদের এই গুণটা ভিতর বাইরে ডেভেলপ বা গড়ে তোলা উচিত, ঠিক আছে। এইচ নাম্বার, ট্রাভেলের জায়গা হচ্ছে জাঙ্কেটার, এই ওয়ার্ডটা আমি শুনি, জাঙ্কেটার ওয়ার্ডটা আমার পরিচিত না ভাইয়া, জাঙ্কেটার ওয়ার্ডটা আমি আজকে প্রথম শুনলাম, সিরিয়াসলি আমার এই ওয়ার্ডটা দেখতে হবে, আমি আজকে নতুন জানলাম জাঙ্কেটার ওয়ার্ডটা। সো এই হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 23-এর অ্যান্সার। মোটামুটি এই জিনিসটা বোঝা গেছে কিনা, কিভাবে অ্যান্সার করতে হবে এই জিনিসটা তোমরা ধরতে পারছো কিনা, এটা আমাকে জানাও। আমি আগামীতে চলে যাই, আমি পরেরটা চলে যাই, ঠিক আছে, পরেরটা আমরা আগাই। কি ব্যাপার, পরেরটা যায় না কেন? গেছে। আচ্ছা, এটা যশোর বোর্ড যদিও লেখা, এটা যশোর বোর্ড না, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2019, যদি আমি ভুল না বলি 2019-এরই হয় ময়মনসিংহ বোর্ড, নাইলে হচ্ছে তোমার রাজশাহী বোর্ড, যে কোনো একটা, ঠিক আছে। এটা অ্যাটলিস্ট 2023-এর কোনো বোর্ড, আমি নিজে কালকে টাইপ করছি, তো আমি নিজে এটা জানি, এটা আমি কালকে নিজে হাতে টাইপ করে আনছি। সো এটা ময়মনসিংহ বোর্ড বা রাজশাহী বোর্ড 2019-এর, ঠিক আছে। ওই সময় 14টা না, ওই সময় 10টা করে সিনোনিম অ্যান্টোনিম চাইতো, ঠিক আছে, খেয়াল করে দেখো। সো আমরা এখন এই লাস্টটা দেখবো, এই লাস্টটা দেখলে আমাদের আজকের ক্লাস শেষ। মডার্ন এডুকেশন ইজ সামওয়াট ডিফারেন্ট, মেক ইট ইগার ফ্রম দ্য পাস্ট। কি বললো?
মডার্ন এডুকেশন, আমাদের বর্তমান এডুকেশনটা সামওয়াট ডিফারেন্ট, কিছুটা ডিফারেন্ট। মেক ইট ইগার ফ্রম দ্য পাস্ট, মানে এটা হচ্ছে আমাদের মানে আমাদের পাস্টে যে এডুকেশন ছিল তার চেয়ে একটু বেশি অন্যরকম, তার চেয়ে একটু বেশি উৎসুক টাইপের। যে উৎসুক বলতে ইগার বলতে কি, আমাদের আগে পাস্টে ছিল যে আমরা জাস্ট যা জানি যা বুঝি ওইটাকে জাস্ট কেতাবি অর্থে পড়ানো, কিন্তু এখন কেতাবি অর্থে না, এখন একটু অনুসন্ধানমূলক, একটু জানার জন্য একটু ডিপ ডাইভিং কনসেপ্ট ডেভেলপিং পড়াশোনা এসে পড়ছে। আগে পাস্টে ডিফারেন্ট মেথড, সো ইন মেথড ইট সিক্স অ্যান্ড কিউরিয়াস। এটা সিক্স, এটা আরো বেশি মানে ঘাটাঘাটি করে, খুব কৌতূহলী এবং খুব মানে জ্ঞান অনুসন্ধানী একটা মডার্ন এডুকেশন প্রসেস। ইট ডিপেন্ডস মোর অন অবজারভেশন, এটা অনেক বেশি হচ্ছে আমাদের অবজারভেশন, আমাদের মানে কি বলছে একটা কিছুকে নিরীক্ষণ করার উপর ডিপেন্ড করে। দেন মেয়ার ইন্টেলেকচুয়ালি অ্যালার্ট উইল লার্ন ফ্রম বুক, যে আমরা বুক থেকে যে একদম মানে কি বলা যায় আমরা পুঁথিগত যে শিক্ষা, সাধারণ যে শিক্ষা বা একদম ট্রেডিশনাল যে বইয়ের ইন্টারেক্ট, সেইগুলো বাইরে গিয়ে আমরা অবজারভেশন থেকেও শিখি মডার্ন এডুকেশনে। ঠিক আছে, মডার্ন এডুকেশনেও। ও আচ্ছা, জাঙ্কেট, হ্যাঁ হ্যাঁ ট্রাভেল জাঙ্কেট, আচ্ছা জাঙ্কেট হবে, জাঙ্কেটার ঠিক আছে, যদি জাঙ্কেট মানে ট্রাভেল হয় তাহলে জাঙ্কেট ট্রাভেলার ওই হিসাবে হয় বলতে পারো। It develops more on observation than mere intellectual alert with learn from books, আমাদের বইয়ের সেই mere intellectual learner চেয়ে অবজারভেশনের উপর এটা বেশি ডিপেন্ডেন্ট। It develops the latent to draw out and improve the mind of bookish knowledge, so আমাদের বুকিশ নলেজ থেকে যে বের হয়ে আসে আমাদের মাইন্ডটাকে ইমপ্রুভ করা, আমাদের লেটেন্ট যে ইয়াটা আছে প্রতিভা বা যে মেরিটটা আছে বা আমাদের যে ট্যালেন্টটা আছে, সেই লেটেন্ট ট্যালেন্টটাকে প্রতিভা তুলে ধরার জন্য বের করা, ড্র আউট মানে উদ্ভাসিত করার জন্য এটা ডেভেলপ করে বা এই জিনিসটাকে বের হয়ে আসতে এই হচ্ছে আমাদের মাইন্ডকে ডেভেলপ করে, আমাদের মাইন্ডটাকে ডেভেলপ এবং ইমপ্রুভ করে। আ মাইন্ড দ্যাট ইজ ট্যালেন্ট অফ এনি ইন্ডিভিজুয়াল, আ মাইন্ড দ্যাট ইজ ট্যালেন্ট অফ এনি ইন্ডিভিজুয়াল, এই লাইনটা কি, মাইন্ড দ্যাট ইজ ট্যালেন্ট অফ এনি ইন্ডিভিজুয়াল, যে একটা মানুষের মাইন্ড, প্রত্যেকের মাইন্ড একটা একটা ট্যালেন্ট, প্রত্যেকে তার মাইন্ডে যখন চিন্তা করবে না সে ইনোভেটিভ চিন্তা করতে পারবে। তুমি তোমার ব্রেনকে যখন একটা কিছুতে ব্যস্ত রাখবা, তুমি হয়তো বা কোনো একটা কিছুতে ইনভলভ থাকবো, তোমার হয়তো মাথায় সবে চিন্তা ভাবনা আসবে না, কিন্তু তুমি যখন ঠান্ডা মাথায় একটা জিনিসকে নিয়ে ভাবনা চিন্তা করবে, একটা জিনিসকে ক্রিয়েট করতে পারবে, তুমি দেখো তোমার মাথায় এমন অনেক অনেক ইনোভেটিভ আইডিয়া আসতেছে, তুমি জেনারেট করতে না পারো বাট আইডিয়া মাথায় অনেক আসতেছে। ঠিক আছে, সো এ মাইন্ড ইজ দ্যাট, a mind that is talent of any individual, যে কারো মাইন্ড একটা ট্যালেন্ট। টিচার্স প্লে ভাইটাল রোল ইন টিচিং দ্য স্টুডেন্টস, ওকে এই কথাটা এখানে ইরিলেভেন্ট লাগতেছে, বাট এখানে যেহেতু মানে আমার হঠাৎ করে কথাটা ইরিলেভেন্ট লাগতেছে, কিন্তু যেহেতু এডুকেশনের কথা হচ্ছে সেই হিসাবে হয়তো টিচারটা আসছে, বাট এই মাঝখানে আরো কিছু কথা থাকলে ভালো হতো, হুট করে টিচার্স এসে পড়ছে, মাঝখানে কিছু মিসিং লাগতেছে। Whatever. A mind is a talent of an individual. Teachers play a vital role in teaching students. They aren't just instructors. Oh, আচ্ছা, টিচার্স হচ্ছে মাইন্ডটাকে ডেভেলপ করতে সাহায্য করে, সেই কনটেক্সটে আসছে, হুট করে বলছে আর কি, হুট করে চলে গেছে, হাউএভার বা মোরওভার না দিয়ে ডিরেক্ট চলে গেছে। A mind is that is talent of any individual. Teachers play vital role in teaching students. They aren't just instructors. তারা শুধু ইনস্ট্রাক্ট বা তারা শুধু গাইড করে না, তারা হচ্ছে স্টুডেন্টকে ধরে ধরে শিখাতে তারা একটা খুব বড় ভূমিকা পালন করে, বরং তারা সাপোর্ট অ্যান্ড গাইড ক্যান বি সাকসেস ইন দ্য ওয়ে অফ লাইফ। এই যে মাইন্ডটাকে ড্র করে, মাইন্ডটাকে যে একটা প্রপার ওয়েতে ড্র আউট করা যায়, এই জিনিসটা টিচাররা শেখায়, জিনিসটা টিচাররা স্টুডেন্টদের মধ্যে আরো হার্নেস করে তোলে, তাদেরকে সাপোর্ট করে এবং গাইড করে লাইফে তাদের নিজস্ব উপায় সাকসেসফুল হইতে। ওই সাকসেসফুল হওয়ার যে ধাপটা আছে, সেই ধাপে ধাপে এক একজন টিচার তোমাকে সাহায্য করবে, এক এক ধাপে এক এক টিচার তোমাকে আগায় নিয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে মেইন কনসেপ্ট আমরা পড়লাম। এবার আসি জিনিসগুলো। ডিফারেন্টের সিনোনিম জানতে চাইছে, ডিফারেন্টের সিনোনিম, ডিফারেন্ট মানে আলাদা, এটাকে আমি ইজিলি বলতে পারি ডিসিমিলার। সিক মানে হচ্ছে চাওয়া, নর্মালি সিক মানে হচ্ছে বা চাওয়া, যে একটা কিছু তুমি যখন প্রার্থনা করতেছো, কামনা করতেছো, সেটাকে বলা হয় সিক। কিন্তু এখানে সিক কিন্তু এমন না, এখানে সিক বসছে এই অর্থে যে ইট সিক্স অ্যান্ড কিউরিয়াস, এটা অনুসন্ধানী। ঠিক আছে, এটা হচ্ছে অনুসন্ধানী একটা মনোভাব বুঝে নিয়েছে। সো সিক আমি বলতে পারি হচ্ছে কি বলা যায়, অনুসন্ধানী, সুন্দর একটা ইংলিশ। সিক হচ্ছে এক্সপ্লোর, এক্সপ্লোর মানে হচ্ছে কোনো কিছু ভিতরে গিয়ে ওটা সম্পর্কে আরো জানা। সিকও হচ্ছে এখানে সেম বোঝানো হয়েছে। ইগারের অ্যান্টোনিম, ইগার হচ্ছে তোমার কি বলা যায়, উৎসুক বা উৎসাহী। আর কি বলা যায় অ্যান্টোনিম, যেটা বলি অ্যান্টোনিম, ইগারের অ্যান্টোনিম হচ্ছে অনুৎসাহী বা একদম নিরুৎসাহিত। তো এইটাকে ওই যে ইগনোরেন্ট বা রিলাক্টেন্ট, ইগনোরেন্ট মানে তো উদাসীন, সো এখানে তুমি ইগনোরেন্ট বসাইতে পারো, ইগনোরেন্ট মানে তো উদাসীন, এখানে ইগনোরেন্ট বসাইতে পারো। অবজারভেশন মানে কি, একটা কিছু নিরীক্ষণ করা, পরীক্ষণ করা। তো সেটা তুমি বলতে পারো নিরীক্ষণ, পরীক্ষণ, এক্সামিনেশন, কোন একটা কিছুকে এক্সামিন করা। শুধু এক্সামিন লিখলে হবে না, কিন্তু অবজারভেশন নাউন আছে, এক্সামিনেশন লিখতে হবে, নাউন লিখতে হবে। নাউনের সিনোনিম নাউন, অ্যাডজেক্টিভের সিনোনিম অ্যাডজেক্টিভ। ইগার মানে ইগারও অ্যাডজেক্টিভ, ইগনোরেন্টও অ্যাডজেক্টিভ, দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ।
অবজারভেশনও নাউন, এক্সামিনেশনও নাউন, সিক হচ্ছে ভার্ব, এক্সপ্লোর হচ্ছে ভার্ব। ওকে, যেটার যে সিনোনিম আমি কিন্তু সেটাই বসাচ্ছি। মেয়ার, মেয়ারের অ্যান্টোনিম দিয়েছে মেয়ার ইন্টেলেকচুয়ালি অ্যালার্ট, মেয়ার ইন্টেলেকচুয়ালি অ্যালার্ট উই লার্ন ফ্রম বুকস। আচ্ছা, মেয়ার ইন্টেলেকচুয়াল অ্যালার্ট মানে হচ্ছে আমাদের সাধারণ, বা কি বলা যায়, মেয়ারের মিনিংটা ভুলে গেছি। এইটা প্রিটেস্ট এক্সামে ফুলি তুলে দিছিল, সিরিয়াসলি প্রিটেস্ট এক্সামে আসছিল এটা 2019-এর। আচ্ছা, ইন্টারেস্টিং তো, এই জিনিসটা এবার মিলে যাবে আশা করিনি, কাকতালে ভাবে মিলে গেল। মেয়ারের অ্যান্টোনিম, ঠিক আছে। সো মেয়ারের অ্যান্টোনিম, মেয়ার বলতে এখানে বোঝানো হয়েছে যে তোমার একদম মানে কি বলা যায়, খুব সাধারণ বা এরকম কিছু। মেয়ার ইন্টেলেকচুয়াল অ্যালার্ট মানে যেটুকু দরকার না করলেন ওইরকম। সো মেয়ারের অ্যান্টোনিম আমি বলতে পারি হচ্ছে, মেয়ার অ্যান্টোনিম কি হইতে পারে, মেয়ারের মিনিটের মধ্যে মনে পড়তেছে না, মেয়ারটা একটু দেখি তো, আমার এক্সাক্ট বাংলাটা মনে পড়তেছে না, মেয়ারটা একটু দেখা লাগবে, জরুরি জিনিস তো, জরুরি একটা ওয়ার্ড তো মেয়ার। সো আমি মেয়ার নিয়ে রিস্ক নিয়ে জানি, নিছক। আচ্ছা, মেয়ার মানে হচ্ছে নিছক বা জাস্ট নর্মাল একদম। আচ্ছা ঠিক আছে, কোনো রকম, কিন্তু এটা নিছক না, মেয়ারের অ্যান্টোনিম কিন্তু মেয়ার মানে হচ্ছে নিছক বা নগণ্য, কিন্তু নিছকের উল্টাটা তাইলে কি হবে, নগণ্য না, বেশ গুরুত্বপূর্ণ, বেশ প্রয়োজনীয়। সো এটার উল্টা হবে ইম্পর্টেন্ট, মেয়ারের উল্টা তুমি বলতে পারো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলতে পারো, ঠিক আছে। মেয়ার অ্যান্টোনিম ইম্পর্টেন্ট বলতে পারো। মেয়ার অর্থ হচ্ছে নিছক বা নগণ্য, সে অর্থে বসে নিছক বা নগণ্য, ঠিক আছে। ভালো হয়েছে জেনে নিয়েছি, তাইলে অন্তত তোমাদেরকে যেন ইনকারেক্টটা না দিই, সেটাই হচ্ছে আমার মেইন আগ্রহ, ঠিক আছে। মেইন কি বলা যায়, মেইন গোল বা মেইন পার্সপেক্টিভ, যাই হোক, পারপোজ। অ্যালার্টের সিনোনিম, অ্যালার্টের সিনোনিম কি হবে, মেয়ার ইন্টেলেকচুয়ালি অ্যালার্ট উইল লার্ন। এখানে অ্যালার্ট মানে কিন্তু সতর্ক করা, সো অ্যালার্টের সতর্কীকরণ এখানে হিসেবে ওয়ার্ন বসবে, ঠিক আছে। ইন্টেলেকচুয়ালি অ্যালার্ট উইথ ইন্টেলেকচুয়ালি অ্যালার্ট উইল লার্ন বুকস। আমরা বইয়ের থেকে যে ইন্টেলেকচুয়াল অ্যালার্ট, যে আমরা মানে বইয়ের থেকে যে আমাদের বুদ্ধির যে ইয়াটা হয়, বুদ্ধির যে কি বলা যায়, অ্যালার্ট মানে তো সতর্ক করা, মানে বুদ্ধির যে একটা রিকনস্ট্রাকশন হয়, সেই হিসাবে অ্যালার্টটা বসছে। এইটার সিনোনিম ওয়ার্ন বসতে পারে, এটার সিনোনিম ওয়ার্ন হিসেবেই ঠিক আছে, কারণ এর চেয়ে বেশি আর সিনোনিম তুমি কি বলবা। লেটেন্ট, লেটেন্টের অ্যান্টোনিম, লেটেন্টের মানে আমরা বলছিলাম ডরমেন্ট বা সুপ্ত। সো লেটেন্ট মানে হচ্ছে ভিতরে সুপ্ত, তো লেটেন্টের উল্টা কি হবে, জাগ্রত, যেটা বাইরে এক্সপ্রেস করা গেছে। লেটেন্টের বাইরে যেটা হবে সেটা হবে এক্সপ্রেসড বলবো। এখন এক্সপ্রেসড যদি বলি, এক্সপ্রেসের সাথে ইডি ভার্ব হয়ে যায়, আমাকে বলতে হবে এক্সপ্রেসিভ, এক্সপ্রেসিভ। তুমি যদি এক্সপ্রেসড লিখো, তুমি দেখবা মার্ক কেটে দিছে, কারণ কি তুমি তো ঠিক লাগছে, তাও মার্ক কাটছে কেন, পার্টস অফ স্পিচ ঠিক হয়নি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর সিনোনিম, ইনস্ট্রাক্টর সিনোনিম কি হবে, টিচার বসায় দাও, এত চিন্তা ভাবনা করার দরকার নেই, এখানেও টিচার আছে, তুমি টিচারই বসায় দাও। দে আর্নট জাস্ট ইনস্ট্রাক্টরস, তো টিচারকে ইনস্ট্রাক্টরস বলা যায়, টিচার্স আর ইনস্ট্রাক্টরস আর সেম পারসন। গাইড হচ্ছে গাইডের অ্যান্টোনিম, গাইডের অ্যান্টোনিম কি দিবা, গাইডের অ্যান্টোনিম মিস গাইড, জাস্ট আগে মিস বসা দাও, মিস গাইড। অ্যান্টোনিম বানানো সহজ, কিন্তু সিনোনিম বানানো সহজ না, সিনোনিম পড়তে হয়, কিন্তু অ্যান্টোনিম নিজে নিজে বানানো যায়, বলছিলাম না। আর ওয়ে, ওয়ে কি দেখো, ইন দ্য ওয়ে অফ লাইফ, ইন দ্য ওয়ে অফ লাইফ মানে হচ্ছে সফলতার পথে। তুমি পথে বলতে কি বলতে পারো, ওয়ের জায়গায় তুমি বলতে পারো প্যাথ, ওয়ের জায়গায় তুমি প্যাথ বলতে পারো। মেথড হবে না, তুমি যখন কোনো কিছু করার উপায় হিসেবে ওয়ে বলতো তখন হয়তো মেথড, কিন্তু এখানে যেহেতু পথ বলা হচ্ছে, পথ অর্থে ওয়ে বসছে, এখানে প্যাথ হবে, ঠিক আছে। এখানে এটার মিনিং প্যাথ হবে। ফ্যান্সি অর এক্সট্রিম, ফ্যান্সি অর এক্সট্রিম, ইয়েস, ফ্যান্সি অর এক্সট্রিম, এখানে এক্সট্রিম বসতে পারে। ফ্যান্সি, ফ্যান্সিটা বসলে বসতে পারে, ফ্যান্সিটা আমি জানি না, বাট এক্সট্রিম বসতে পারে, ঠিক আছে। সো এই ছিল ওভারঅল আজকের ক্লাস, এই ছিল ওভারঅল হচ্ছে আমাদের জিনিসপত্রগুলো। সো এখন তোমরা বলো ক্লিয়ার কিনা, জিনিসগুলো তোমাদের কাছে মানে মোটামুটি এখন সহজ কিনা। আর যেহেতু আজকে লাস্ট ক্লাস এবং তোমরা এতদিন আমার সাথে ছিলা, সো তোমাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে হচ্ছে আমাদের মানে বলতে গেলে আমাদের কোর্সের অফিসিয়ালি এন্ডিং। সো মি মোহাম্মদ আহনাফ ইসলাম সাইনিং অফ ফ্রম দিস লাস্ট মোমেন্ট ইবিআই কোর্স। আজকে হচ্ছে দ্য এন্ড, ঠিক আছে। আজকের মতো তাহলে কোর্স আমাদের এখানেই সমাপ্ত। শিডিউল পোস্ট গতকালকে লাস্ট ছিল, আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাসটা হয়ে গেল। তোমাদের সাথে একদম সেই শুরু থেকে পর্যন্ত খুব সুন্দর সময় কাটছে এবং আলহামদুলিল্লাহ এইটুক ভাবে স্যাটিসফাইড লাগতেছে যে আমি 28 দিনে, 1 মাসেরও কম সময় তোমাদেরকে বাংলা, ইংলিশ এবং আইসিটি, আমি এবং রাফি ভাইয়া তোমাদেরকে এই 3টা সাবজেক্ট 28 দিনে গুছিয়ে দিতে পারছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বাংলা ফার্স্ট নিয়ে হয়তো আমরা কিছু আপলোড এখনো করিনি, লাইভ ক্লাস করিনি, বাট এটা নিয়ে রেকর্ডের একটা ভিডিও আমি আপলোড করবো ইনশাল্লাহ, এটা নিয়ে কাজ হবে। তোমরা বাংলা ফার্স্টের ব্যাপারে আমার কাছ থেকে এক্সক্লুসিভ একটা ক্লাস পাবা ইনশাল্লাহ, মানে না পড়ানো হলেও সৃজনশীল কিভাবে কমন ফেলতাম এটা নিয়ে তোমাদের একটা ক্লাস দিব, ঠিক আছে। সো
তোমরা চিন্তা করো না, বাংলা সেকেন্ড হয়েছে, ইংলিশ ফার্স্ট হয়েছে, ইংলিশ সেকেন্ড হয়েছে, এখন বাংলা ফার্স্ট নিয়েও কাজ হবে এবং যেগুলো জায়গা আনটাচ রয়ে গেছে প্রত্যেকটা নিয়ে আমি ছোটখাটো ভিডিও তোমাদেরকে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, কোর্সে আসছো, ভাইয়াদের কাছে আসছো, ইনশাল্লাহ ফুল সার্ভিস, কমপ্লিট সার্ভিস তোমরা পাবা ফুল ফ্রিতে। ঠিক আছে, লাইভ ক্লাস হিসেবে এখানেই দি এন্ড, বাট এন্ড মানেই শেষ না, এন্ড মানেই শেষ না। এন্ড এর ফুল মিনিং হচ্ছে ইফোর্ট নেভার ডাইস, ইফোর্ট নেভার ডাইস। একটা মানুষের ইফোর্ট, একটা প্রচেষ্টা কখনো মৃত্যুবরণ করে না। এই যে তোমরা যে আমার সাথে থেকে এতদিন চেষ্টা চালিয়ে গেছো ভালো করার জন্য, এই ইফোর্ট কোনোদিন শেষ হবে না। সো এন্ড মানে সমাপ্তি না, এন্ড মানে হচ্ছে ইফোর্ট নেভার ডাইস। ঠিক আছে, এন্ড মানে হচ্ছে ইফোর্ট নেভার ডাইস। এই লাইনটা আমাকে পার্সোনালি খুব ইন্সপায়ার করে। রাত 2টা আপনার শিডিউলার পোস্ট পাওয়া, আমার রাত 2টা বাজে কেন? ইফেক্ট না, ইফোর্ট। আমার রাত 2টা বাজে কেন? আমি রোজ রাত 2টা 3টা পর্যন্ত তোমাদের স্লাইড টাইড বানায় কাজ টাজ করি, কারণ একটা স্লাইড বানানোর পর আরো কিছু কাজ টাজ থাকে, তো সব মিলায় আমার কাজ করতে করে 2টা 3টা বেজে যায়। লাস্ট 3 দিন ধরে আমি রোজ মানে 2টা 3টা বাজে ঘুমাইতেছি। তো ঘুমানোর আগে তোমাদের শিডিউল পোস্টটা করে ঘুমবে, বুঝছো? হ্যাঁ, জাযাকাল্লাহ, তোমাদের জন্য অনেক দোয়া রইলো, ওয়েলকাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোমাদের কাছে সিনেমাটির মতো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এই ব্যাপারটা যে করেছিল আমি কার কাছে চিন্তায় ছিলাম যে আচ্ছা এরকম একটা টপিক, এই টপিক আমি পার্সোনালি নিজে সাফার করছি, যে আমার কাছে মনে হতো আমার টপিকও ঠিক মতো পড়াইতে পারবো না, আমি জিনিসটা এত খারাপ পারতাম। তো আমি কালকে নিজে টেনশন ছিলাম, আচ্ছা যে টপিক নিজে তো খারাপ পারতাম, এটা মানুষকে কেমনে পড়াইতো। আমি অনেকক্ষণ এটা নিয়ে চিন্তা ভাবনা করে পরে যেভাবে তোমাদের জন্য জিনিসটা সহজ, আমি সেরকম ট্রিক্স গুলা নিয়ে এসে আমি একাডেমিক অ্যাডমিশন যেগুলো ফলো করছি সেগুলো নিয়ে এসে আজকে তোমাদের ক্লাসটা নিয়েছি। ঠিক আছে, তোমাদের জন্য অনেক দোয়া রইলো, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, হ্যাঁ ইনশাল্লাহ অ্যাডমিশনে দেখা হবে। তবে একাডেমিক এটাই আমার লাস্ট ক্লাস তোমাদের সাথে, 24 ব্যাচের সাথে অফিসিয়ালি এটাই আমার লাস্ট লাইফ। সো তোমাদের সবার জন্য দোয়া রইলো, তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। এতদিন তোমরা সাথে ছিলে, পাশে ছিলে, লাইভে বা রেকর্ডেডে, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমাদের কিছু কিছু মানুষের নাম তো অলরেডি মুখস্থ হয়ে গেছে, তাপসী দাস, কাশফিয়া স্নেহা, কিরণ খান, শম্পা ভুইয়া, নামগুলো তো মুখস্থ হয়ে গেছে। সো তোমাদের সাথে খুব সুন্দর একটা সময় কাটছে। ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাল্লাহ অবশ্যই। আর যে কোনো প্রবলেমে আমি দেখা যাক একটা প্রবলেম পোস্ট দেওয়ার চেষ্টা করবো। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা সে পোস্টের কমেন্টে জানাও, আমি ফ্রি টাইমে ইনশাল্লাহ তোমাদেরকে অ্যান্সার করে দিব। আর ইংলিশ সাজেশন ইনশাল্লাহ আজকে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, ইংলিশ সাজেশন তোমরা আজকেই পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি আজকেই সাজেশন টিমকে দিয়ে দিব যেন তোমাদের আজকের মধ্যেই সাবমিট করে দেয়। ওকে, সো ঠিক আছে, তাহলে তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। বেস্ট অফ লাক টু ফর ইউর এইচএসসি এক্সাম। এবং লাস্ট একটা কথা মাথায় রাখবা, তুমি যদি জাস্ট ব্রেনটাকে ঠান্ডা রাখো না, তুমি অনেক ভালো করতে পারবা। জাস্ট যদি তুমি তোমার ব্রেনটাকে ঠান্ডা রাখো, কারণ তুমি পারো, তুমি জানো। জাস্ট টাইম মতো জিনিসটা মাথায় আসে, বাকি টাইম মতো জিনিস মাথায় আসে না কখন, যখন মাথা গরম থাকে। তুমি জাস্ট মাথাটা ঠান্ডা রাখো, তুমি জাস্ট ভাবো যে হ্যাঁ আমি পড়ছি, আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ আমি পারবো। যে মার্ক আল্লাহ আমার তাকদিরে রাখছেন ওটা আমি অবশ্যই অ্যাচিভ করতে পারবো। টেনশনের কিছু নাই, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, অন্য 10 জনের যে পরীক্ষা তোমার ভালো এবং প্লেজেন্ট কাটবে। ঠিক আছে, এইচএসসি নিয়ে প্যানিক করো না। নুভাইরা তাজনিন, হ্যাঁ নুভাইরা নামটা মনে আছে, পুরা নামটা মনে, নুভাইরা নামটা মনে আছে। আচ্ছা, ঐশ্বর্য দাস, বুঝতে পারছি, গোপন আমার আইডি। আচ্ছা আচ্ছা, আরে আমি যখন আলফা কোর্সে ছিলাম এমন একটা হয়েছিল যে মানে একটা ছেলেরে, মানে আমি কমেন্ট এরকম একটা ছেলে কি জানি একটা মজা করছে, তার ক্লাসে মজা করতে আমি তো ওই সময় খুব সিরিয়াস ছিলাম, তো আমি ওই ছেলেটার করছি কি পরে কমেন্টের মধ্যে একটু ঝাড়ছি, পরে শুনছি ওর বাবার আইডি ওর একটা মেয়ে, আমি এমন লজ্জা পাইছি, মানে কি একটা ব্যাপার যে হয়েছে। তো হঠাৎ তুমি আমার আইডি বলে মনে পড়লো আমার ব্যাপারটা, যে এরকম একটা মেয়ে ছিল, বাবার আইডিতে ক্লাস করতো, আমি ছেলে মনে করে ওই দিস এক ঝাড়ি, পরে দেখি যে এটা মেয়ে। হায় আল্লাহ, কি যে অবস্থা, লজ্জা লজ্জা, আমার অবস্থা পুরো খারাপ। তো তোমার এই নাম দেখে আমার হঠাৎ মনে পড়ে গেল, ঐশ্বর্য দাস। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আজকের মতো তাহলে বিদায়। দেখা হবে আবার ইনশাল্লাহ অন্য কোনো এক নতুন কোর্সে, নতুন ক্লাসে, নতুন কোন এক জার্নিতে। তো এইচএসসির জন্য সবার দোয়া রইলো, শুভকামনা রইলো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।